হয় সেটা হচ্ছে যে আমার প্রোগ্রামে যদি কোনো এরার্স আসে সেই এরারটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব, বা এরারটা কি কারণের জন্য আসছে আমার প্রোগ্রামিংয়ে সেটা আমরা কি করে ডিটেক্ট করব। আর তাকে আগে তো ডিটেকশন করা, তারপরে তো তাকে আমরা রিকভার কিভাবে করবো সেটা তো পরের ব্যাপার। তো তার আগে আমাকে জানা দরকার যে আমাদের কি কি টাইপের এরার্স আছে আমাদের সি প্রোগ্রামিংয়ে। তো বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন কোন টাইপের এরার বেসিক্যালি জেনারেট হয়। তো তার জন্যই আমার ফার্স্ট টপিকটা হচ্ছে এরার্স ইন প্রোগ্রামিং বা এরার্স ইন সি প্রোগ্রামিং। ওকে, এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব যে সি প্রোগ্রামিং করার সময় আমাদের কি কি টাইপের আমরা এরারকে আমরা ফেস করি অ্যাকচুয়ালি। তা আমরা এক্সাম্পল হবে আমরা দেখব। ওকে, চলো। কার মিউট নেই মিউট করো, কার মিউট করা নেই একটু মিউট করো। ওকে, চলো। তো ফার্স্ট আমরা এরার্স নিয়ে প্রথমে কথা বলতে গেলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ এরার্স, হোয়াট ইজ এরার্স, তোমরা এরার্স বলতে তোমরা কি বোঝো? এরার্স বলতে কি বোঝো? হোয়াট ইজ এরার, হোয়াট ইজ এরার? স্যার এরর বলতে নরমালি ভুল কিছুকে বোঝা যায়, কোনো কিছু ভুল হয়েছে। কোনো কিছু ভুল হয়েছে, তো আমার প্রোগ্রামিং এর সঙ্গে আবার কি ভুল হবে, তাই না? প্রোগ্রামিং এর সময় আমার কি ধরনের ভুল হবে, বা আমি হয়তো ইউজার কোনো একটা ইলিগেল অপারেশন পারফর্ম করছে, যে ইলিগেল অপারেশনের জন্য আমার হয়তো আমার প্রোগ্রামের যে লজিক তার ওয়ার্কিংটা হয়তো অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে বা অ্যাব্রাপ্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড এরার্স। তো সি ল্যাঙ্গুয়েজের এরারকে আমরা ডিফাইন করতে পারি যে এটা হচ্ছে আমার একটা ইলিগেল অপারেশন, যে ইলিগেল অপারেশনটা হয়তো কোনো ইউজার পারফর্ম করছে, আর যে ইলিগেল অপারেশনটা পারফর্ম করার জন্য আমার প্রোগ্রামিং লজিকের একটা অ্যাবনর্মাল সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা একটা এরারকে ততক্ষণ না পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারি যতক্ষণ না পর্যন্ত আমরা সেই প্রোগ্রামটাকে আমরা কম্পাইল করি বা হয়তো সেই প্রোগ্রামটাকে আমরা এক্সিকিউট করি। ওকে, তো অনেক সময় এমনও কিছু এরার্স থাকে যেগুলো হয়তো আমার হিডেন, যে আমি হয়তো কম্পাইল করেও হয়তো আমি এরারটাকে খুঁজে পাচ্ছি না, বা হয়তো আমি ধরে নাও আমি হয়তো সেটাকে রান করি এরারটাকে খুঁজে পাচ্ছি না, কিছু এরার থাকে আমার হিডেন এরার থাকে। তো সেই কনসেপ্টটাও আমরা আসবো আস্তে আস্তে। তো যদি আমার প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হয়, যদি আমরা এক্সপেক্টেড রেজাল্ট পাই আমার প্রোগ্রামিং থেকে বা আমার প্রোগ্রাম থেকে, তাহলে আমরা বুঝি যে আমার প্রোগ্রামটা এরার ফ্রি। ওকে, তাহলে আমরা কিন্তু বুঝি আমার প্রোগ্রামটা এরার ফ্রি। তো আমরা চেষ্টা করব যে আমাদের প্রোগ্রাম যখন আমরা মানে যখন আমরা টাইপ করি বা যখন আমরা লিখি, তখন সেখানে আমার টাইপ করার জন্য যদি কোনো এরার যাতে না আসে, আর আমরা যে কারণের জন্য প্রোগ্রামটাকে লিখছি বা আমি যে টাস্কটাকে সলভ করতে চাইছি আমার এই প্রোগ্রামটা থ্রু দিয়ে, সেই তার যে প্রোগ্রাম যে লজিকটা, সেই লজিকটা যেন আমার কারেক্ট হয়, যাতে আমার সেই লজিক থেকে কোনো এরার না আসতে পারে। আর আমরা এমনভাবে লিখবো প্রোগ্রামটাকে যাতে আমার প্রোগ্রামটা যখন রান করব, সেই রান করার সময় যাতে কোনো এরার না আসে। ওকে, তো আমরা কিন্তু এখানে বেসিক্যালি তিন রকম টাইপের আমরা এরার্সের কথা জানবো আজকে। প্রথম যে এরারটা তার নাম হচ্ছে সিনট্যাক্স এরার, যেটা হয়তো আমাদের প্রায়শই আমরা এই ধরনের এরারকে আমরা নিয়ে ডিল করছি আমাদের প্রোগ্রামিং করতে গিয়ে। নাম্বার টু যে এরারটা আমরা নিয়ে কাজ করবো দ্যাট ইজ আ লজিক্যাল এরার, বা যেটাকে আমরা বুঝবো তার নাম হচ্ছে লজিক্যাল এরার্স। আর থার্ড যে এরারটা নিয়ে আমরা ডিল করবো দ্যাট ইজ আ রান টাইম এরার। এই তিনটে এরার ছাড়াও আরও কিছু টাইপের এরার্স আছে, যে এরারগুলো কিন্তু আমি এখানে ডিসকাশনের মধ্যে আমি আনছি না। যেমন ধরে নাও তোমার লিঙ্কার এরার। ওকে, লিঙ্কার এরার এটা কিন্তু একটা কমন টাইপের এরার, লিঙ্কার এরার। এটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। আবার আরেকটা টাইপের তোমার এরার হয় যার নাম হচ্ছে সিম্যান্টিক এরার। ওকে, সিম্যান্টিক, সিম্যান্টিক এরার। তো এটা আমরা চাইলে পরে ডিসকাশন করতে পারি, কিন্তু আমরা মেনলি আজকে যে তিনটে এরার্সকে নিয়ে আমরা ডিসকাশন করবো দ্যাট ইজ আ সিনট্যাক্স এরার, নাম্বার টু হচ্ছে লজিক্যাল এরার, আর নাম্বার থ্রি হচ্ছে রান টাইম এরার। তো প্রথমে চলে আসি সিনট্যাক্স এরারের কনসেপ্টে। তো সিনট্যাক্স এরার তখনই অকার করে যখন তুমি সি প্রোগ্রামিং লেখার সময় তার তো একটা সিনট্যাক্স আছে, তার তো একটা রুলস আছে সি প্রোগ্রামিং বা সি প্রোগ্রাম করার জন্য। যেমন বাংলায় কথা বলার জন্য যেমন রুলস আছে, ইংলিশে কথা বলার জন্য
যেমন রুলস আছে, সেরকম কিন্তু আমরা যখন সি প্রোগ্রামিং করি তার জন্য কিন্তু কিছু সিনট্যাক্স আছে বা কিছু রুলস আছে। তাহলে আমি যদি সেই রুলসগুলোকে যদি আমি ভায়োলেট করি, তার জন্য যে এরারটা আসে বা যে এরারটা অকার করে তাকে বলা হয় সিনট্যাক্স এরার। আর এই সিনট্যাক্স এরারটা বেসিক্যালি আমাকে ইন্ডিকেট করতে বা আমাকে জেনারেট করতে হেল্প করে কম্পাইলার। কারণ কম্পাইলার কিন্তু সিনট্যাক্স এরারটাকে আমাকে দেখিয়ে দেয় যে কত নাম্বার লাইনে তুমি ভুল করেছো, কি ভুল করেছো, আমাকে এটাও বলে দেয় যে তুমি কোন সিনট্যাক্সে ভুল করেছো। সাপোজ ধরে নাও আমি একটা কোনো প্রোগ্রামিং লিখছি, আমার এখানে একটা প্রোগ্রামিং লেখা আছে যে আমি ফার্স্টে হেডার ফাইলটাকে ইনক্লুড করেছি stdr.h, আমি একটা ফাংশন ব্যবহার করেছি ইন্ট মেন, যেখানে ইনটা হচ্ছে ফাংশনটা রিটার্ন টাইপ, আর আমি এখানে একটা প্রিন্টএফ স্টেটমেন্ট দিয়ে একটা কোনো মেসেজকে ডিসপ্লে করেছি, দ্যাট ইজ আ হ্যালো ওয়ার্ল্ড। এবার হয়তো আমাকে সিনট্যাক্সে বলা আছে যে প্রিন্টএফ ফাংশন যখন লেখা হয় তখন প্রিন্টএফ ফাংশনটাকে শেষ করার পরে একটা সেমিক্লোন দিতে হয়। আমি হয়তো এই রুলসটাকে ভায়োলেট করে আমি হয়তো সেমিক্লোনটাকে আমি না দিয়ে আমি কোডটাকে আমি কম্পাইল করে রান করতে চাইছি। আমি ধরো রান করতে গেলাম, আমাকে দেখো দেখাচ্ছে যে কম্পাইলেশন ফেলড ডিউ টু ফলোয়িং এরার্স। তাহলে এই টাইপের যে এরার্সটা তাকে কিন্তু আমরা বলতে পারি সিনট্যাক্স এরার। যে আমার সিনট্যাক্সে বলা আছে যে আমাকে প্রিন্টএফের পরে একটা সেমিক্লোন দিয়ে আমাকে লাইনটাকে শেষ করতে হবে, আমি শেষ না করে আমি তাকে সেমিক্লোন দিলাম না, তো দ্যাট ইজ, এটা কিন্তু হচ্ছে আমার একটা সিনট্যাক্স এরারের এক্সাম্পল। আমাকে কম্পাইলার কিন্তু বলে দিচ্ছে যে ফাংশন মেনের মধ্যে তোমার 13 নম্বর লাইনে 13 নম্বর লাইনে তুমি একটা কিছু তুমি এক্সপেক্টেড করেছো, ঠিক আছে, তুমি একটা কিছু লিখে কিছু বাদ দিয়ে তুমি লেখোনি। তুমি কোনটাকে লেখোনি না, তুমি সেমিক্লোনটাকে দাওনি। তুমি সেমিক্লোনটাকে দাওনি কার আগে না, বিফোর রিটার্ন স্টেটমেন্ট। তো রিটার্ন স্টেটমেন্টের আগে কিন্তু আমাকে এখানে সেমিক্লোন দেওয়ার কথা, সেটাকে না দিয়ে আমি প্রোগ্রামটাকে তোমার রান করাতে যাচ্ছি বা কম্পাইল করতে যাচ্ছি। তার জন্য তোমার যে এরারটা আসে তার নাম হচ্ছে সিনট্যাক্স এরার। আমি এখানে সেমিক্লোনটা দিলাম, আমি কোডটাকে যদি রান করি তো আমার কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা আমাকে কোনো উইদাউট এনি সিনট্যাক্স এরার কিন্তু আমাকে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। আবার ধরে নাও প্রিন্টএফ লেখার যে সিনট্যাক্স, সেখানে হয়তো বলা আছে যে প্রিন্টএফ দিয়ে যখন কোনো মেসেজকে ডিসপ্লে করা হয় তখন সেখানে তোমাকে মেসেজটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে তোমাকে রাখতে হবে। তুমি হয়তো সেই রুলসটাকে তুমি হয়তো ডিনাই করে তুমি হয়তো একটা ইনভার্টেড কমা দিয়ে তুমি দাওনি, আর তুমি হয়তো গিয়ে তুমি শুরু করোনি হয়তো ডবল ইনভার্টেড কমাটাকে, তুমি হয়তো শেষ করেছো, দিয়ে তুমি কোডটাকে হয়তো রান করতে যাচ্ছ। তার জন্য কিন্তু তোমাকে একটা সিনট্যাক্স এরার তোমার আসবে, কারণ তুমি প্রিন্টএফের যে সিনট্যাক্স তাকে তুমি ফলো করছো না। তাহলে যদি আমি ধরো এখানে তোমার যদি হয়তো ডবল কোডটাকে হয়তো দিলাম, আমার কিন্তু আর সিনট্যাক্স কোনো এরার থাকবে না। আবার ধরো না রিটার্ন জিরো, আমি এখানে হয়তো রিটার্ন জিরো না করে ধরো আমি তোমার হয়তো এখানে সেমিক্লোনটাকে হয়তো দিইনি, না দিয়ে হয়তো কোডটাকে রান করতে চাচ্ছি, তার জন্য কিন্তু আমাদের সিনট্যাক্স এরার আমাদের জেনারেট হতে পারে। আবার ধরে নাও মেন ফাংশনটাকে আমি শুরু করতে আমাকে আমরা ইউজ করি ওপেনিং প্যারেন্থিসিস, আর শেষ করতে আমাকে ইউজ করা হয় ক্লোজিং প্যারেন্থিসিস। আমি হয়তো ওপেন করেছি কিন্তু হয়তো আমি ক্লোজ করিনি, ক্লোজ না করে হয়তো আমি কোডটাকে রান করতে যাচ্ছি, আমাকে দেখাচ্ছে সিনট্যাক্স এরার। ওকে, সো ডিফারেন্ট টাইপের সিনট্যাক্স এরার আছে। আমরা যদি সিনট্যাক্সে কোনো ভুল করি তার জন্য যে এরারটা শো করে তার নাম হচ্ছে সিনট্যাক্স এরার। ওকে, ক্লিয়ার সবার কাছে হোয়াট ইজ সিনট্যাক্স এরার? সবাই ক্লিয়ার হোয়াট ইজ সিনট্যাক্স এরার? হ্যাঁ Yes, স্যার। sir. এবার আমরা চলে আসবো লজিক্যাল এরারের কনসেপ্টে। ওকে, লজিক্যাল এরারের কনসেপ্টে আমরা চলে আসবো যে হোয়াট ইজ লজিক্যাল এরার। না, এই লজিক্যাল এরারটা একটা কাইন্ড অফ এরার বলতে পারো, কাইন্ড অফ এরার। তো আমি চাইছি যে দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করব। আমি আমার পারপাসটা হচ্ছে যে আমি একটা সি প্রোগ্রাম লিখবো, যে সি প্রোগ্রামটা আমি বেসিক্যালি তোমার চাইছি লিখতে যে উই ওয়ান্ট দ্য সাম অফ দ্য টু নাম্বারস, ঠিক আছে। কিন্তু আমি যখন ইনপুট দিচ্ছি 5 আর 6 ইনপুট দিলাম, আমাকে যে আউটপুটটা আমার প্রোগ্রামটা প্রোভাইড করছে সেটা হচ্ছে ওর 5 আর 6 এর মাল্টিপ্লিকেশন করে আমাকে রেজাল্ট দিচ্ছে 30। কিন্তু আমি তো যোগ করেছি, আমি তো 5 আর 6 ইনপুট দিয়ে আমার তো 11 পাওয়ার কথা, তা আমি 30 পাচ্ছি কেন? তাহলে আমি নিশ্চয়ই লজিকে কোথাও ভুল করেছি। আমার লজিকটা হওয়া উচিত ছিল যে আমি যখন নাম্বার দুটোকে আমাকে যোগ করা উচিত ছিল, সেই যোগ না করে আমি হয়তো নাম্বারটাকে হয়তো মাল্টিপ্লাই করে বসে আছি। তাহলে আমি আমার লজিকে ভুল করছি। আমি যোগ করতে চেয়েছিলাম, আমি ভুল করে হয়তো প্লাসের জায়গায় আমি স্টার অপারেটরকে ব্যবহার করছি বা মাল্টিপ্লিকেশন অপারেটরকে আমরা ব্যবহার করছি, তাহলে আমি কিন্তু লজিকে ভুল করছি। তো দ্যাট ইজ ওয়াই, তার জন্যই কিন্তু লজিক্যাল এরারগুলো কিন্তু বেসিক্যালি আমাদের জেনারেট হয়। আর লজিক্যাল এরার আসলে তোমার কিন্তু কম্পাইলার তোমাকে কিন্তু কোনো ইন্ডিকেশন দেবে না,
তোমাকে রান টাইম তোমাকে রান করার সময় কি তোমার কোনো ইন্ডিকেশন দেবে না? তুমি যখন রান করে যখন তুমি আউটপুটটাকে যখন তুমি দেখবে, তখন তুমি দেখবে তোমার এক্সপেক্টেড আউটপুটটা তুমি পাচ্ছ না। তো দ্যাট ইজ কল্ড লজিক্যাল এরার। তাহলে আমি এখানে দেখাতে পারি, ধরে নাও হয়তো আমার এখানে আমি দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করেছি। সাপোজ ধরে নাও আমি আমার একটা নাম্বার আছে 5, আমি তাকে ডিক্লেয়ার করছি। তো ডিক্লেয়ার করার জন্য আমরা বেসিক্যালি ডিফারেন্ট টাইপের আমরা ডেটাকে ব্যবহার করি, দ্যাট ইজ কল্ড ডেটা টাইপ। আমি এখানে ব্যবহার করছি ইন্টিজার a ইকুয়ালস টু 5, কমা দিয়ে লিখলাম b ইকুয়ালস টু 6। আমি a আর b দুটো ভেরিয়েবল নিয়েছি, যার মধ্যে 5 আর 6কে স্টোর করেছি। আর a আর b টা হচ্ছে আমার ইন্টিজার টাইপের ভেরিয়েবল, যার মধ্যে আমরা অনলি ডেসিমেল নাম্বারকে স্টোর করতে পারবো। ডেসিমেল নাম্বার কিন্তু আমার পজিটিভও হতে পারে, আমার নেগেটিভও হতে পারে। এবার আমি কি করছি, এবার আমি তোমার ধরে নাও এই নাম্বারটাকে আমি ডিসপ্লে করবো। ধরো আমার আরেকটা ভেরিয়েবল আছে, ধরো সি, যার মধ্যে আমি যোগ করে রাখবো। ঠিক আছে, আমি এখন লিখছি সি ইকুয়ালস টু এ প্লাস বি করতে গিয়ে আমি ভুল করে আমি এ স্টার বি করে বসে আছি। দিয়ে আমি এখন সি এর মানটাকে ডিসপ্লে করছি। আমি সি এর মানটাকে তোমার ডিসপ্লে করছি এরকম ভাবে, কারণ সি একটা ইন্টিজার ভেরিয়েবল, আমি তাকে ডিসপ্লে করছি তার ফর্মা স্পেসিফায়ার দিয়ে। অর্থাৎ কি লিখবো না, পার্সেন্টেজ ডি ফর ডিসপ্লেইং এনি টাইপ অফ ইন্টিজার নাম্বার। For taking any type of integer number, we have used the format specifier, that is a percentage d. আমি এখন তোমার সি এর মানটাকে ডিসপ্লে করব, পাশে কমা দিয়ে আমি লিখছি সি। এটা কিন্তু সিনট্যাক্স, এটা কিন্তু আমি আমার মতো করে লিখছি না। যে প্রিন্টএফ দিয়ে যখন কোনো ভেরিয়েবলের ভ্যালুকে ডিসপ্লে করা হয়, তখন প্রথমেই তোমাকে ভেরিয়েবলটা কোন টাইপের তার ফর্ম্যাট স্পেসিফায়ারটা তোমাকে ইন্ডিকেট করতে হবে বাই ইউজিং পার্সেন্টেজ সিম্বল। তারপরে তুমি যার কন্টেন্টটাকে ডিসপ্লে করবে, পাশে কমা দিয়ে তোমাকে সেই ভেরিয়েবলটার নাম লিখতে হবে। অর্থাৎ কিন্তু সি এর মানটা আমি এখানে ডিসপ্লে করলাম, মানে সি এর মধ্যে আমার যে ভ্যালুটা আছে তাকে আমি ডিসপ্লে করলাম। এবার কোডটাকে রান করার সময় কি দেখছি যে আমার তো 5 আর 6 দিয়ে আমার রিটার্ন জিরোতে এখানে তোমার সেমিকোলনটা দেওয়া নেই। আমি ধরো রান করছি কোডটাকে, আমি তোমার দেখছি যে আমার তো 11 পাওয়ার কথা। ঠিক আছে, আমি কোথায় একটা দেখো ভুল করেছি, কোথায় দেখো ভুল করেছি আমি। এর আগে এন্ড চিহ্নটা কি হবে? কোথায় বলো? স্যার ব্র্যাকেট ক্লোজ করেনি ওর জন্য। ব্র্যাকেটটা আমি ক্লোজ করিনি, তার মানে আগে সেই সিনট্যাক্স যেটা দেখিয়েছিলাম সেটাই আমার হয়ে আছে। আমি তার ব্র্যাকেটটাকে ক্লোজ করি। স্যার ওটাকে স্ক্যান করে ইনপুট করতে হবে। না, আমি তো স্ক্যান না করতেই পারি। আমি তো তোমার আমি যদি চাই যে আমি তোমার জন্য ভ্যালুটাকে তোমার নিয়ে নেবো প্রোগ্রামের মধ্যে, আমি তো স্ক্যান না করতেই পারি, তাই না? এবার দেখো রান করে যাবে। আমি তো ওখানে সিনট্যাক্সে ভুল করেছি, দেখো রান করে যাবে। আমার কি আসছে, 30 আসছে। আমি তো যোগ করতে চেয়েছিলাম, কিন্তু আমি তো ওখানে গুণ লিখে বসে আছি, তাই না? আমি তো সি ইকুয়াল টু এ স্টার বি করেছি, তার মানে আমি লজিকে ভুল করেছি। তাহলে এই লজিকটাকে আমাকে চেক করার জন্য আমাকে কিন্তু থ্রু আউট প্রোগ্রামটা কিন্তু আমাকে ডিবাগ করতে হবে। আমাকে প্রতিটা লাইন বাই লাইন আমাকে চেক করে করে দেখতে হবে যে আমি কোথায় লজিকটা ভুল করেছি। ওকে, তো দ্যাট ইজ কল্ড লজিক্যাল এরার। তোমার কিন্তু কোনো ইন্ডিকেশন তোমাকে দিচ্ছে না, কিন্তু তুমি রান করতে গিয়ে তুমি কিন্তু কোনো এক্সপেক্টেড আউটপুট পাচ্ছ না। দ্যাট ইজ কল্ড লজিক্যাল এরার। ওকে, লজিক্যাল এরর মানে কম্পাইলার বলে দেবে না, তাই তো? মানে ওটা নিজে থেকে হ্যাঁ, তোমাকে বলবে না। তুমি তোমাকে বললাম যে তুমি যখন যোগ করতে তুমি চেয়েছো, তুমি দেখো তোমার মাল্টিপ্লিকেশনের রেজাল্ট আসছে, তোমাকে কেউ কিন্তু কোনো ইন্ডিকেশন দেবে না ইন কেস অফ লজিক্যাল এরার। ওকে, আর একটা টাইপের আমরা এরার পড়বো, সেটা হচ্ছে রান টাইম এরার। তো রান টাইম এরারটাকে অনেক সময় আবার বলা হয় এক্সেপশন। ওকে, এক্সেপশনও বলা হয়, কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এই রান টাইম এরারটাকে সলভ করার কিন্তু কোনো ক্ষমতা নেই। কিন্তু সি প্লাস প্লাস বা জাভাতে আমরা রান টাইম এরারকে কিন্তু আমরা ট্যাকেল করতে পারি। ওকে, বা আমরা তাকে হ্যান্ডেল করতে পারি রান টাইম এরারকে, যাকে আমরা এক্সেপশন বলি। তার জন্য সি প্লাস প্লাস বা জাভাতে আমাদের একটা টপিক থাকে যার নাম হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং ইন জাভা বা এক্সেপশন হ্যান্ডলিং ইন সি প্লাস প্লাস। যাই হোক, ওটা অন্য কনসেপ্ট। তো রান টাইম এরারটা হচ্ছে তোমার প্রোগ্রামটা সাকসেসফুলি কম্পাইল হয়ে যাবে, কিন্তু তুমি যখন রান করতে যাবে তখন রান করতে গিয়ে তোমাকে কোনো আর আউটপুট প্রোভাইড করবে না। সাপোজ ধরে নাও আমার এটা হচ্ছে 5 আর বিটা ধরে নাও হয়তো 0। ফর এক্সাম্পল, আমি একটা অপারেশন করেছি সি ইজ ইকুয়াল টু এ বাই বি। আমি কিন্তু কিছু ভুল করিনি। আমি 5কে 0 দিয়ে ভাগ করছি, যে আমি সি এর মানটাকে ডিসপ্লে করছি। আমি এই কোডটাকে তোমার ধরো যদি আমি কম্পাইল করি, আমার এখানে অনলাইন কম্পাইলার বলে কোনো কম্পাইলারের কোনো অপশন নেই সেপারেট করে। যদি তোমরা কোনো অফলাইন কম্পাইলার ব্যবহার করো, তোমাদের ফার্স্ট থেকে তোমার কম্পাইল অপশন থাকবে, তারপর তোমার রান অপশন থাকবে, তাই না? তো যদি আমরা কম্পাইল করি, আমার কিন্তু কম্পাইলার কিন্তু আমাকে কোনো এরার শো করবে না, মানে এটা কোনো ভুল নয়। কিন্তু আমি যখন রান করছি, দেখো কোডটাকে রান করতে যাওয়ার সময় দেখো আমার কিন্তু কোনো আউটপুট শো করছে না, কেন? হোয়াই? আমি 5কে আমি 0 দিয়ে ডিভাইড করেছি, তাই তো?
তাহলে এই যে আমি একটা নাম্বারকে যখন জিরো দিয়ে যখন ডিভাইড করা হয় তাকে বলা হয় ডিভিশন বাই জিরো এরার। আর এই ডিভিশন বাই জিরো এটা কিন্তু তোমার ট্রিটেড অ্যাজ রান টাইম এরার, মানে আমি কোনো নাম্বারকে কিন্তু আমরা জিরো দিয়ে ডিভাইড করতে পারবো না। তাহলে আমার কি হবে, আমার কোনো আউটপুট আমাকে আউটপুট স্ক্রিনে আমাকে শো করবে না, কারণ আমাদের কম্পিউটার সিস্টেম কিন্তু কোনো নাম্বারকে জিরো দিয়ে ডিভাইড করতে পারে না। ওকে, সো এই রান টাইম এটা কিন্তু আমার ট্যাকেল করতে পারছি না, আমি বুঝতে পারছি যে আমি আমার কোনো আউটপুট পাচ্ছি না, মানে সেটা কিন্তু একটা রান টাইম এরার, মানে আমি হয়তো কোনো নাম্বারকে তোমার জিরো দিয়ে ডিভাইড করেছি। তাহলে রান টাইম এরারের তোমার একটা এক্সাম্পল হচ্ছে ডিভিশন বাই জিরো। তো ডিভিশন বাই জিরো এটাকে তোমার বলা হয় বেসিক্যালি রান টাইম এরার, ডিভিশন বাই জিরো। এছাড়াও আর একটা এরার্স আছে রান টাইম এরারের মধ্যে পড়ে, বা তার এক্সাম্পল হিসেবে বলতে পারি, সেটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। আমরা কিন্তু অ্যারে পড়িনি, তো আমরা যখন অ্যারে পড়বো তখন অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড বলতে কি বোঝায় সেটা আমরা তখন বুঝবো যে কাকে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড বলা হয়। ওকে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। যাই হোক, তো আমরা দুরকম টাইপের রান টাইম এরারের নাম শুনলাম, একটা হচ্ছে ডিভিশন বাই জিরো বা ডিভিজিবল বাই জিরো। ওকে, আর হয়তো তোমার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, আর এছাড়াও তোমার স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড হতে পারে। ঠিক আছে, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড সেটাও কিন্তু একটা রান টাইম এরারের এক্সাম্পল। ওকে, তাহলে এই তিনটে এরার আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ সিনট্যাক্স এরার, কখন আসে সিনট্যাক্স এরার, বা হোয়াট ইজ লজিক্যাল এরার, বা হোয়াট ইজ রান টাইম এরার। সবাই বুঝতে পেরেছি আমরা? রিপ্লাই হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার বুঝেছি। বোঝা গেছে। এবার আমরা চলে আসবো সিম্যান্টিক এরারের কনসেপ্টে। সিম্যান্টিক এরার এটাও খুব ইন্টারেস্টিং একটা টাইপের এরার। তো আমরা বেসিক্যালি এটা ফেস করি, কোনো কোনো সময় ফেস করি আমরা সিম্যান্টিক এরার। সিম্যান্টিক মানে কি জানো? সিম্যান্টিক মানে কি জানো বাংলায়? সিম্যান্টিক বলতে কি বোঝায়? সিম্যান্টিক, সিম্যান্টিকের আর একটা সিনোনিম হচ্ছে তোমার, সিম্যান্টিক মানে তোমার বোঝায় মিনিং। ওকে, আমরা বলি না মিনিং বলি, তো মিনিং মানে মানে কি, তো সিম্যান্টিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি মিনিং, তার সিনোনিম হচ্ছে মিনিং। ওকে, যাই হোক, আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে তোমার সিম্যান্টিক এরারটা কি স্পষ্ট আমরা বুঝতে পারবো। সাপোজ ধরে নাও আমি a is equal to 5, b is equal to 6, সাপোজ b is equal to 6, আমি ধরো একটা অ্যাডিশন করব। আমি অ্যাডিশন করার জন্য আমাকে কি লেখা উচিত? আমার c is equal to a plus b লেখা উচিত। যদি আমি c is equal to a plus b না লিখে যদি আমি লিখি a plus b equals to c, দিয়ে আমি হয়তো তোমার সিটাকে এখন প্রিন্ট করছি, দেখো তো আমাকে কি দেখাচ্ছে, কি আসছে? আমার একটা এরর আসছে, তাই তো? দেখাচ্ছে এল ভ্যালু রিকোয়ার্ড অ্যাজ লেফট অপারেন্ট অফ অ্যাসাইনমেন্ট। তাহলে আমি মিনিংটাতে ভুল করছি, এটা আমার মিনিং আমি ভুল করছি, যে আমাকে এর সঙ্গে বি এর যোগ করে আমাকে সিতে রাখতে হবে। তাহলে এর সঙ্গে বি কে যোগ করে সিতে রাখতে গেলে অবশ্যই আমাকে সি যে অপারেন্টটা সেটা আমার হওয়া উচিত আমার লেফট হ্যান্ড সাইডে, আর এ প্লাস বিটা আমার হওয়া উচিত রাইট হ্যান্ড সাইডে। ওকে, আমি কিন্তু মিনিংয়ে ভুল করছি এখানে, তো দ্যাট ইজ কল্ড সিম্যান্টিক এরার। দ্যাট ইজ কল্ড সিম্যান্টিক এরার। এটা কিন্তু কোনো সিনট্যাক্স এরার নয়, এটা কিন্তু তোমার সিম্যান্টিক এরার, তুমি কিন্তু মিনিংয়ে ভুল করছো। ওকে, দ্যাট ইজ কল্ড সিম্যান্টিক এরার। তো এরকম তোমার যে কোনো এক্সাম্পল হতে পারে, তুমি ধরো হয়তো কোনো মাল্টিপ্লিকেশন করছো, এ স্টার বি ইজ ইকুয়াল টু হয়তো এক্স, দ্যাট ইজ আ সিম্যান্টিক এরার। তো সিম্যান্টিক এরারে আরো এক্সাম্পল দেখানো যেতে পারে, আমরা আরো এক্সাম্পল হয়তো পরে আমরা দেখবো যখন আমরা ডিফারেন্ট টাইপের প্রোগ্রামিং নিয়ে যখন আমরা পড়বো, আমি সেখানে আমরা দেখবো সিম্যান্টিক এরারটা অ্যাকচুয়ালি কি মিন করে। আর একটা এরারসের নাম বলেছিলাম, কি নাম বলেছিলাম? আরেকটা এরারসের স্যার লিঙ্কার এরর। লিঙ্কার এরার। ওকে, লিঙ্কার এরার, লিঙ্কার এরার। আমি খুব শর্টে একটু বলার চেষ্টা করি লিঙ্কার এরারের কনসেপ্টটা। তোমরা কি জানো হোয়াট ইজ লিঙ্কার? তোমরা কি জানো হোয়াট ইজ লিঙ্কার? লিঙ্কার কিন্তু একটা সিস্টেম সফটওয়্যার, যেমন কম্পাইলার সিস্টেম সফটওয়্যার, যেমন ইন্টারপ্রিটার সিস্টেম সফটওয়্যার, যেমন অ্যাসেম্বলার সিস্টেম সফটওয়্যার, সেরকম কিন্তু লিঙ্কারও কিন্তু হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। ওকে, এই লিঙ্কার এরারটা তখনই জেনারেট হয় আফটার কম্পাইলেশন। মানে ধরে নাও আমার একটা সি প্রোগ্রাম লিখেছি, আমার ধরে নাও এটা হয়তো মেন ফাংশন, এটা ধরে নাও মেন ফাংশন, মানে এখানে ভয়েড মেন বা ইন্ট মেন তুমি কিছু লিখেছো, কোনো কোড লিখেছো, তার সঙ্গে ধরো না আমার কিছু ইউজার ডিফাইন কিছু ফাংশন লেখা আছে। ধরুন আমি এখানে হয়তো অ্যাডিশন করেছি এই ফাংশনটা থ্রু দিয়ে, এটা ধরো অ্যাড ফাংশন,
ধরে নাও এটা হয়তো আমার সাবট্রাক্ট ফাংশন, বা আমি সাব করেছি বা সাবট্রাক্ট অপারেশন করেছি, সাব ফাংশন, সব কিন্তু ইউজার ডিফাইন ফাংশন। আমরা কিন্তু সি দিয়ে কিন্তু ফাংশন তৈরি করতে পারি, ঠিক আছে। আবার ধরে নাও হয়তো এটা আমার মাল্টিপ্লিকেশন ফাংশন, এমইউএল ফাংশন, এটা ধরো আমার মাল্টিপ্লিকেশন ফাংশন। তো যখন কম্পাইল হওয়ার পর অ্যাকচুয়ালি কি হয়, লিঙ্কার কি করে না, এই মেন ফাংশনস থেকে কিন্তু আমি দেখো অ্যাডকেও কল করেছি মেন ফাংশনস থেকে অ্যাডিশন করার জন্য, আমি সাব ফাংশনকেও কল করেছি অ্যাডিশন সাবট্রাকশন করার জন্য, আমি কিন্তু এমইউএল ফাংশনকেও কল করেছি মাল্টিপ্লিকেশন করার জন্য। এবার আমার মেন প্রোগ্রামের সাথে তার মানে এখন কি করতে হবে, যা এই মেন প্রোগ্রামটার সঙ্গে আমাকে এখন এই মডিউলটা লিঙ্ক করতে হবে, এই মডিউলটা লিঙ্ক করতে হবে, বা এই মডিউলটা লিঙ্ক করতে হবে। যদি লিঙ্ক যদি না করা হয় তাহলে কিন্তু আমাকে যে টাইপের এরারটা আমাকে শো করবে সেটা হচ্ছে আমার লিঙ্কার এরার। মানে ধরো না হয়তো আমি কোনো একটা ইনকারেক্ট আমি হয়তো হেডার ফাইল দিয়েছি, বা ধরো না হয়তো আমি কোনো হেডার ফাইল হয়তো দিলাম না, তাহলে আমার কিন্তু লিঙ্ক করতে পারবে না। তাহলে আমার এই যখন অবজেক্ট ফাইল যখন জেনারেট হয়ে যায়, মানে ধরো না তুমি একটা সোর্স কোডকে যখন তুমি কম্পাইল করো তখন তার জন্য কিন্তু তোমার একটা অবজেক্ট কোড জেনারেট হয়, তাই না? এটা আমরা জানি সবাই যে আফটার কম্পাইলেশন আমরা কিন্তু একটা অবজেক্ট কোডকে পাই। ওকে, আমরা কিন্তু পাই এটা অবজেক্ট কোডকে। এবার এই অবজেক্ট কোডের মধ্যে যে আমার ডিফারেন্ট যে মডিউলগুলো আছে, যেমন ধরো হয়তো মেন ফাংশন আছে, তার যে একটা মডিউল আছে, ধরো হয়তো আমার অ্যাড ফাংশন আছে, বা ধরো সাব ফাংশন আছে, বা ধরো হয়তো আমার এমইউএল ফাংশন আছে। এবার এই অবজেক্ট কোডগুলোকে তোমার লিঙ্কার কি করে না, এর সঙ্গে তোমার এর লিঙ্ক করায়, এর সঙ্গে এর লিঙ্ক করায়, এর সঙ্গে তোমার এর লিঙ্ক করায়। তাহলে এই লিঙ্ক করতে গিয়ে যদি তোমার কোনো সমস্যা হয় তখন তার জন্য তোমার যে এরারটা আসে তার নাম হচ্ছে লিঙ্কার এরার, তার নামটা হচ্ছে লিঙ্কার এরার। মানে লিঙ্কার তোমার ফেলড টু লিঙ্ক উইথ দ্য ডিফারেন্ট মডিউল উইথ দ্য মেন মডিউল। ওকে, আমরা পারি সিতে একটা প্রোগ্রামের মধ্যে আমরা মাল্টিপল ফাংশনকে ডিফাইন করে কাজ করতে, আর যে প্রত্যেকটা ফাংশনকে কিন্তু আমার কন্ট্রোল করে মেন ফাংশন, তার জন্য নাম হচ্ছে মেন ফাংশন। ওকে, যখন আমরা ফাংশন শিখবো সেখানে গিয়ে আমরা জানতে পারবো, ঠিক আছে, তখন আমরা জানতে পারবো। এবার ধরো না হয়তো তুমি আমার লিঙ্কার জানে যে মেন ফাংশনসটা দেখতে হয় MAIN, স্মল MAIN, মেনটা এরকম দেখতে হয়, তার আগে আইদার থাকে ইন্ট থাকতে পারে বা থাকতে পারে ভয়েড, এটা কিন্তু তোমার ডিপেন্ড করে কম্পাইলার টু কম্পাইলার। এবার তুমি হয়তো এটা কোনো প্রোগ্রাম লেখার সময় তুমি হয়তো এখানে স্মল এম না করে তুমি হয়তো ক্যাপিটাল এম করে দিয়েছো, ভুল করে তুমি ক্যাপিটাল এম করে দিয়েছো। তাহলে এখন লিঙ্কার যখন লিঙ্ক করতে যখন যাচ্ছে তখন সে স্মল MAIN বলে কোনো ফাংশন সে কিন্তু খুঁজেই পাচ্ছে না, অতএব সে কিন্তু কারোর সঙ্গে কারোর লিঙ্ক করতে পারছে না। দ্যাট ইজ কল লিঙ্কার এরার। আমি যখন যদি রান করি কোডটাকে, দেখো তোমাকে কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে দেখো, আমি এটাকে তুমি চেঞ্জ করে দাও, তুমি c is equal to a plus b করে দাও, তোমার তোমার পুরো কোডটা তোমার ঠিক আছে, তোমার ধরো পুরো কোডটাই তোমার ধরো ঠিক আছে, তুমি জাস্ট এখন একটা মেনটাকে তুমি স্মল এম না করে তুমি ক্যাপিটাল এম করেছো, ঠিক আছে, তুমি স্মল এম না করে। স্যার আমার একটা জিজ্ঞেস আছে। আসছি তোমার জিজ্ঞাসা আমি আসছি, জাস্ট আমি কমপ্লিট করে নিই, তারপর তোমার কোশ্চেন আসছে। ওকে, এবার তুমি সেটাকে তোমার ডিসপ্লে করেছো, এবার তুমি এটাকে রান করো। ওকে, দেখো তোমার কি দেখাচ্ছে, আনডিফাইন্ড রেফারেন্স টু মেন। আমার মেনের যে রেফারেন্স আছে আমি আনডিফাইন্ড, আমার ডিফাইন করা নেই প্রপারলি, কারণ মেনটা আমার লেখা উচিত ছিল MAI। এটা কিন্তু কোনো সিনট্যাক্স এরার নয়, এটা কিন্তু কোনো সিনট্যাক্স এরার নয়, এটা কিন্তু একটা লিঙ্কার এরার। ওকে, কারণ সিনট্যাক্সটা কিন্তু দেখানোর কিন্তু রুল, মানে তোমার ফরম্যাটটা কিন্তু ডিফারেন্ট। আমাকে বলবে যে কোথায় তোমার সেমিকোলন মিসিং হয়েছে, তোমার কোথায় তুমি ব্র্যাকেট ক্লোজ করোনি, তুমি কোথায় প্যারেন্থেসিসটাকে ক্লোজ করোনি, তো দ্যাট ইজ কল্ড লিঙ্কার এরার। ওকে, বলো তোমার কি কোশ্চেন, বলো তোমার কোশ্চেন বলো। বলছি স্যার আমার জিজ্ঞাসা হচ্ছে অবজেক্টের জায়গা যেটা বললেন ওখান থেকে ফাংশনটা হচ্ছে, ওটা একবার লিঙ্কারের জায়গাটা বলবেন? হ্যাঁ বলবো। ধরে না তুমি একটা ক্যালকুলেটর বলে একটা কোনো সফটওয়্যার ডেভেলপ করছো সি দিয়ে, ঠিক আছে, তোমার সফটওয়্যার নাম হচ্ছে ক্যালকুলেটর। তাহলে একটা ক্যালকুলেটরের মধ্যে ডিফারেন্ট ফাংশন থাকে, অ্যাড, সাব, মাল্টিপ্লাই, ফ্যাক্টোরিয়াল, ডিফারেন্ট ফাংশন থাকে। এবার আমরা সি দিয়ে যখন কোনো প্রোগ্রামিং করি, কারণ সিটা কিন্তু একটা মডিউলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে আমরা একটা বড় কোনো টাস্ককে আমরা কিছু মডিউলে ডিভাইড করে কাজ করতে ভালোবাসি সি দিয়ে, কারণ না হলে আমার মেন ফাংশনের উপর তোমার প্রচুর লোড পড়ে যাবে। সবসময় কিন্তু মেনটাকে আমরা তোমার ছোট করার চেষ্টা করি। ইন কেস অফ যখন তুমি কোনো একটা প্রজেক্টকে পারফর্ম করছো বা একটা কোনো ডেভেলপ করছো কিছু কোনো একটা সফটওয়্যারকে, সেটা অ্যাপ্লিকেশন হোক বা সেটা সিস্টেম সফটওয়্যার হোক, তাহলে একটা মডিউলকে আমরা কিছু সাব মডিউলে ডিভাইড করেছি। আমার মডিউলটা হচ্ছে ক্যালকুলেটর, তাকে আমি তোমার কিছু সাব মডিউলে ডিভাইড করেছি, যেমন অ্যাড, সাব, মাল্টিপ্লাই,
এক্সেট্রা এক্সেট্রা। এবার আমার প্রোগ্রামটা কম্পাইল হওয়ার পর লিঙ্কার কাজ শুরু করে। লিঙ্কার তখন কি করে না ওই মেন ফাংশনের সাথে আমার বাকি যে ফাংশনগুলো আছে যেমন অ্যাড, সাব, মাল্টিপ্লাই, ডিভিশন তার লিঙ্ক করে। কারণ তার যদি লিঙ্ক না করতে পারে তাহলে কিন্তু মেন ফাংশনস থেকে আমি কিন্তু অ্যাডকে কল করেছি বা মেন থেকে কিন্তু আমি সাবকে কল করেছি, যদি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু কোনো সময় ওই অ্যাডকে যখন কল করবে মেন ফাংশন তখন সেই অ্যাডটা কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। তার জন্য আমাকে লিঙ্ক করতে হয়। এবার এই পুরো কাজটা যে আমি যে ফাংশন ডিফাইন করছি বা আমি প্রিন্টএফ ফাংশন লিখছি বা স্ক্যানএফ ফাংশন লিখছি, এই প্রত্যেকটা ফাংশনের ডেফিনেশন কিন্তু আমার ডিফাইন করা আছে হেডার ফাইলের মধ্যে। আবার ধরে নাও হয়তো আমি কোনো সময় হয়তো হ্যাশ ইনক্লুড stdio.h এর পরিবর্তে আমি হয়তো লিখলাম, আমি হয়তো এস না লিখে তোমার লিখা হয়তো তোমার DTDIOH, সাপোজ ফর এক্সাম্পল, যে হ্যাশ ইনক্লুড DTDIOH, আমি ধরো হয়তো তোমার কোডটাকে তোমার রান করতে যাচ্ছি। ওকে, আমার কি আসে দেখো, কি দেখাচ্ছে, ফ্যাটাল এরর DTDIOH, নো সাচ ফাইল অর ডিরেক্টরি, দ্যাট ইজ অলসো কল্ড লিঙ্কার এরর। কারণ সে তোমার জানে যে আমি মেন ফাংশনকে, আমি প্রিন্টএফ ফাংশনকে বা আদার ফাংশনকে আমি পাবো কোথায় গেলে না, যদি আমি stdio.h ফাইলের মধ্যে যাই তাহলে সেখানে গিয়ে আমি কিন্তু সবাইকে পেয়ে যাবো। ওকে, বা আমার প্রোগ্রামের মধ্যে আমার এই ফাইলটার যে কন্টেন্ট সেটা কিন্তু এখন ইনক্লুড হয়ে গেছে, তাহলে আমি এখন stdio এর সঙ্গে আমি কারো লিঙ্ক করতে পারছি না, তার যে কন্টেন্ট তার সঙ্গে কারো লিঙ্ক করতে পারছি না, তো আমার নামটা এখানে দেওয়া আছে DTDIOH, দ্যাট ইজ আ রং স্টেটমেন্ট। তাহলে কিন্তু এটা কিন্তু কোনো সিনট্যাক্স এরর নয়, এটা কিন্তু ওয়ান টাইপ অফ লিঙ্কার এরর। ওকে, তো দ্যাট ইজ কল্ড লিঙ্কার এরর। বোঝা গেল সবার যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ এরর ইন সি প্রোগ্রামিং? স্যার হুম, স্যার বলছি যে লিঙ্কার এরর কখন জেনারেটেড হবে? আফটার কম্পাইলেশন। আচ্ছা স্যার। তুমি তো কম্পাইল করতে গিয়ে দেখো, তুমি তো দেখতে পাচ্ছ, তাহলে আফটার কম্পাইলেশন তোমার জেনারেট হচ্ছে লিঙ্কারের একটা, তাই না? আমার এখানে তোমার রান অপশনটা একটাই অপশন আছে অনলাইন কম্পাইলারে, রান বলে। আমার যদি কোনো কম্পাইল অপশন থাকতো তাহলে তোমার কম্পাইল হওয়ার পর কিন্তু আমাকে লিঙ্কারের একটা আমাকে শো করতো, ডিউরিং কম্পাইলেশন আমাকে শো করতো তখন। তা আমি তো কম্পাইল করতে যদি না পারি, আমি তো রানই, আমি তোমার তো ধরো রান করতে গিয়ে আমার তো সমস্যা হবে, আমার তো রানই হবে না। কম্পাইল না করে আমি তো রান করতে পারি না। যেখানে কম্পাইলেশন সাকসেসফুল হয় তারপরে আমার কোডটা তোমার রান করে যায়, কিন্তু যদি কম্পাইলেশন তোমার সাকসেসফুল না হয় তাহলে কিন্তু আমার সেই কোডটা রানই হবে না। ওকে, দ্যাট ইজ আ লিঙ্ক। ওকে স্যার। বলছি স্যার আমার একটা কথা আছে, হুম, বলো। বলবো স্যার? হুম, বলছি স্যার যে আমি যদি টার্বো সি করি, টার্বো সি করার সময় হয়তো ধরে নিই আমি এসটি মানে হ্যাশ ইনক্লুড হুম, কোনিওর জায়গায় এটা যদি মিস্টেক হয়ে গেল, হয়তো সিটাই দিলাম না, সি এর জায়গায় অন্য কিছু বসিয়ে দিলাম, হুম। তখন সেটাও কি লিঙ্কার এরর হয়ে যাচ্ছে যদি ভয়েড মেলে করি? অবশ্যই, যদি তুমি টার্বো সিতে করো তো তোমার তখন তোমার তো লাগে কনি ডট রিচ, তাই না? টার্বো সিতে তোমার তো লাগে কনি ডট এস, তোমাকে ইনক্লুড করতে হয়, যার জন্য তুমি লাস্টে গিয়ে লেখো গেট সিএইচ, তাই না? লেখো তো। সেই গেট সিএইচ লেখার পারপাসটা কি আমার, যে আমি ওই গেট সিএইচ যে মেথডটা তার ডেফিনেশনটা লেখা আছে কনিও ডট এইচ এর মধ্যে। মানে আমার টার্বো সিতে কি হয়, যখন আউটপুট যখন ডিসপ্লে হয় তখন স্ক্রিনটা আমার স্টে করে না আমার আউটপুট স্ক্রিনে, তো সেই স্ক্রিনটা তোমার বারবার যায় আর আসে আউটপুট স্ক্রিনটা, তো তাকে স্টে করানোর জন্য কিন্তু আমরা অ্যাকচুয়ালি তোমার ইউজ করি কনিও ডট এইচ। কিন্তু আমার অনলাইন কম্পাইলার বলো, আমার ডেভ সি প্লাস প্লাস বলো বা কোড ব্লক বলো, এই সমস্ত কম্পাইলারে কিন্তু আমার কোনো আমাকে কনিও ডট এইচ থেকে আমাকে ইনক্লুড করতে হয় না, কারণ আমার আউটপুট স্ক্রিনটা কিন্তু আমরা স্পষ্ট এখানে দেখতে পাই, সেটা কিন্তু আমার কোনো মানে তোমার যাওয়া আসা করে না কোনো সময়। ওকে, সো আমরা কনিও ডট এইচ কিন্তু আমরা অপশনাল একটা হেডার ফাইল, কোনো কম্পাইলারে লাগে, কোনো কম্পাইলারে তোমার লাগে না। ওকে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তো হেডার ফাইল ভুল করা মানেও কিন্তু তোমার কিন্তু সেটাও কিন্তু একটা লিঙ্কার এরার। ওকে, তোমাকে সঠিক নামের ফাইলটা তোমাকে ইনক্লুড করতে হবে। তুমি এসটিডি জায়গা তুমি DTDIOH করছো, তুমি কনিও জায়গা তুমি ধরো হয়তো তুমি DONI তুমি করছো, তো ওটা কিন্তু একটা ওয়ান টাইপ অফ লিঙ্কার এরার। ওকে, তো আমরা এরপর স্যার নেক্সট। বলছি যে হ্যাঁ, লিঙ্কার এরর কত রকমের হয়, মানে কত রকমের টাইপের হয় লিঙ্কার এরর? আমি তোমাকে তো দু রকম টাইপের বললাম, একটা হচ্ছে ফাংশনের মিসম্যাচ, আমি ফাংশনটাকে হয়তো রং ফাংশন নেমে আমি টাইপ করেছি, বা আমি হয়তো তোমার ধরো হেডার ফাইলটাকে তোমার রংলি লিখেছি। ওকে,
ওকে স্যার, মানে দু রকম হয় তাই তো? আমরা এখন দু রকমের জানবো। লিঙ্কারে তোমার মানে বড় একটা চ্যাপ্টার লিঙ্কার, অ্যাকচুয়ালি লিঙ্কার তোমার সিস্টেম প্রোগ্রামিং এর একটা বড় একটা চ্যাপ্টার লিঙ্কার। তোমরা যখন কম্পাইলার ডিজাইন যখন পড়বে তখন সেখানে কিন্তু লিঙ্কার একটা পার্ট, কম্পাইলার ডিজাইনের কিন্তু একটা পার্ট হচ্ছে লিঙ্কার। ওকে, আমি জাস্ট তোমাকে দু রকম হ্যাঁ স্যার বলো। স্যার বলছি তাহলে হেডার মানে হেডার ফাইলে ভুল হলে কি ওটা লিঙ্কার এরর হবে? এক্স্যাক্টলি, আমি হেডার ফাইলে তোমার জন্য একটা ভুল ফাইল লিখেছি, আমি একটা ভুল ফাইলের নাম দিয়েছি, তা আমার তো সেটা কোনো সিনট্যাক্স এরর নয়, আমি তো সিনট্যাক্সে ভুল করছি না। আমার সিনট্যাক্সটা কি, যে কোনো হেডার ফাইল লেখার জন্য আমাকে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিতে হয় কিংবা আমাকে ডবল ইনভার্ট কমা দিতে হয়, দ্যাট ইজ মাই সিনট্যাক্স। আমাকে একটা হ্যাশ দিয়ে শুরু করতে হয়, আমি দেখো হ্যাশ দিয়ে শুরু করেছি, আমি অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়েছি, কিন্তু মাঝখানে দেখো আমি তখন এক্সটেনশন দেখো তোমার ডট এইচ দিয়েছি, ওটাও ভুল করিনি আমি, তার আমার সিনট্যাক্সে ভুল নয়। আমি এখানে তোমার অ্যাকচুয়াল ফাইলটার নামের জায়গায় আমি এখানে DTTIOH করেছি, যে নামে কিন্তু আমার কোনো ফাইল নেই বা এক্সিস্ট করে না, তার জন্য কিন্তু আমার লিঙ্ক করতে পারছে না লিঙ্কার, যেটাকে বলা হচ্ছে লিঙ্কারের। ওকে স্যার। তো এবার আমরা আস্তে আস্তে তোমার সি এর মধ্যে আমরা ঢোকার চেষ্টা করছি অ্যাকচুয়ালি। আমরা এরপর তোমার যে কনসেপ্টে আসতে চাইছি সেটা হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট ইন সি। কারণ সিতে প্রোগ্রাম করতে গেলে আমাকে প্রথমেই আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় বা আমাকে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হয়, না হলে আমরা কোনো কাজ করতে পারি না বেসিক্যালি। কিন্তু আমাকে ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট কিন্তু আমাকে খুব ভালো করে জানতে হবে, যে আমি একটা ভেরিয়েবলকে কিভাবে ডিক্লেয়ার করব, আমার ডিক্লেয়ার করার জন্য কি প্রসেস আছে, বা আমি একটা কোনো ভেরিয়েবলকে আমি কিভাবে ইনিশিয়ালাইজ করব, বা একটা কনস্ট্যান্টকে আমি কিভাবে সিতে আমরা ডিক্লেয়ার করব বা নিয়ে আমরা কিভাবে কাজ করব। তার জন্য ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট ইন সি এটা আমাদেরকে খুব ভালো করে আমাদেরকে জানতে হবে। তার ডিফারেন্ট ভ্যারিয়েশনস আছে, সেটা আমরা ভ্যারিয়েশনগুলো আমরা এখানে আস্তে আস্তে বলবো। তো ফার্স্ট আমরা ভেরিয়েবল ইন সি দিয়ে আমরা স্টার্ট করি। ভেরিয়েবল ইন সি, তো যার ভ্যালুকে চেঞ্জ করা যায় তার নামই হচ্ছে ভেরিয়েবল। আর বেসিক্যালি ভেরিয়েবলটা তোমার একটা আমি বলতে পারি যে ভেরিয়েবল হচ্ছে নাথিং বাট এ কন্টেনার। ওকে, একটা কন্টেনার ধরো, যে কন্টেনারের মধ্যে আমরা কোনো ভ্যালুকে স্টোর করতে পারি, বা আমি ঘুরিয়ে বলতে পারি যে ভেরিয়েবল হচ্ছে একটা নেম অফ আ মেমোরি লোকেশন, যে মেমোরি লোকেশনের মধ্যে আমরা কোনো ডেটাকে আমরা স্টোর করতে পারি, দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল। আমরা সিতে ভেরিয়েবলের ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি বলে নামটা হচ্ছে ভেরিয়েবল, যে উই ক্যান চেঞ্জ দ্য ভ্যালু অফ আ ভেরিয়েবল ইন সি। আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি ভেরিয়েবলের কোনো ভ্যালুকে, সে C++ হোক, জাভা হোক, পাইথন হোক, আমরা কিন্তু চেঞ্জ করতে পারি ভেরিয়েবলের ভ্যালুকে। আর আমি যে বলছি যে একটা ভেরিয়েবল, আমি যত নাম বললাম, ভেরিয়েবলটার নাম বললাম হয়তো ধরো এ একটা ভেরিয়েবল, বা বললাম বি একটা ভেরিয়েবল, বা বললাম সি একটা ভেরিয়েবল, তাহলে আমার এই একটা ভেরিয়েবলের মধ্যে আমি যখন কোনো একটা ভ্যালুকে রাখছি, সাপোজ ধরো এ ইজ ইকুয়াল টু 5, তাহলে এটার মধ্যে আমি 5কে রাখবো, তাহলে এটার কি কোনো মেমোরি আছে নাকি তাই আমি এর মধ্যে 5কে রাখবো? এ কি কোনো মেমোরি নাকি যে আমি এর মধ্যে 5কে রাখতে পারবো? বা বি কি আমার কোনো মেমোরি নাকি যে তার মধ্যে আমি 6কে রাখতে পারবো? বা সি কি আমার কোনো মেমোরি নাকি যে তার মধ্যে আমি 7কে রাখতে পারবো? তাহলে এই প্রত্যেকটা ভেরিয়েবল কিন্তু অ্যাকচুয়ালি তোমার রিপ্রেজেন্ট করছে কোনো মেমোরি লোকেশনকে। না আমি তখন কি বললাম, না তখন ধরো পাশে আমার একটা মেমোরি আছে, এই মেমোরিতে ধরো আমার তোমার ডিফারেন্ট লোকেশন আছে, লোকেশন। ওকে, আমি প্রথম লোকেশনটা তোমার অ্যাড্রেস বললাম 2001, এটা কিন্তু একটা অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস। তারপরেরটা বললাম 2002 হচ্ছে আমার পরের অ্যাড্রেস, তারপরে বললাম 2003 হচ্ছে আমার তারপরের অ্যাড্রেস। আমি যখনই লিখছি a ইজ ইকুয়াল টু 5, তার মানে কিন্তু এটা কিন্তু একটা ভেরিয়েবল যে তোমার রিপ্রেজেন্ট করছে একটা মেমোরি অ্যাড্রেসকে, মানে আমি 5টা কিন্তু আমার এর মধ্যে তোমার স্টোর হচ্ছে ঠিকই, আলটিমেট কিন্তু মেমোরিতে গিয়ে আমার র্যামেতে গিয়ে কিন্তু এই 5টা গিয়ে আমি যদি বলি যে এটা আমার এর লোকেশন, আমার কিন্তু এটা কি তোমার স্টোর হচ্ছে কিন্তু 2001-এ। তাহলে নেমড লোকেশনকে বলা হয় ভেরিয়েবল।
মেমোরিতে একটা নেমড লোকেশন, মানে দেখো আমার লোকেশনটা অ্যাড্রেস কত 2001, আর এই লোকেশনটার নাম কি না, তার নামটা হচ্ছে এ, আর সেই এটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করি আমাদের প্রোগ্রামিং এ। তাহলে আমি কিন্তু এ বা বি এর মধ্যে কোনো ভ্যালুকে রাখতে পারি না, কারণ এ আর বি কিন্তু আমার রিপ্রেজেন্ট করছে কোনো একটা মেমোরি লোকেশনকে। তার জন্যই কিন্তু আমি এ বা বি এর মধ্যে আমি 5 বা 6 বা যে কোনো ভ্যালুকে আমরা স্টোর করে রাখতে পারি। এবার আমার ভেরিয়েবলটা কি টাইপের হবে তার উপর ডিপেন্ড করে যে আমার সেই ভেরিয়েবলটা মেমোরিতে কত বাইট স্পেস নেবে। যদি আমার ইন্টিজার ভেরিয়েবল হয়, তার জন্য একটা ইন্টিজার ভেরিয়েবল তোমার মেমোরিতে স্পেস নেয় কত বাইট? একটা ইন্টিজার ভেরিয়েবল মেমোরিতে কত বাইট স্পেস নেয়? স্যার 8 বাইট। স্যার 2 বাইট। 4 বাইট। হ্যাঁ, দুটো অ্যান্সারই ঠিক, দুটো অ্যান্সারই ঠিক। একটা হচ্ছে 2 বাইট বললে যে, আর যে বললে 4 বাইট, দুটো অ্যান্সারই ঠিক। ওকে, তাহলে আমরা একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল মেমোরিতে কতটা স্পেস নেয়? একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল মেমোরিতে কতটা স্পেস নেয়? স্যার 4 বাইট। 4 বাইট, 4 বাইট। আর একটা ক্যারেক্টার ভেরিয়েবল মেমোরিতে কতটা স্পেস নেয়? 1 বাইট। 1 বাইট। 1 বাইট। ওকে, তাহলে এই যে তোমাদের 2 বাইট আর 4 বাইট, এটার জাস্টিফিকেশন কি হওয়া উচিত? যে আমি, কেউ বলছে 2 বাইট ইন্টিজারের সাইজ, কেউ বলছে 4 বাইট ইন্টিজারের সাইজ, 6 বাইট। বলো। স্যার 2 বাইট। আমি 2 বাইটও ভ্যালিড, আবার 4 বাইটটাও ভ্যালিড, দুটোই ঠিক, একটা ভুল নয় কিন্তু। 2 বাইটও তোমার ঠিক, আবার 4 বাইট তোমার কিন্তু ওটাও কিন্তু ঠিক। আমি কোনটাকে ধরবো? মানে আমি 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 তোমার কেন বলছি 2 বাইট বা কেনই বলছি 4 বাইট, তার রিজনটা কি? তার রিজনটা কি বলো? তার রিজনটা কি কেউ জানো? তার রিজনটা কি? ওকে, এটাকে জানা, এটাকে তোমার একটু বলছি স্যার এটা কি 4 বাইট নেব বিকজ ওর স্টোরেজটার জন্য? অবশ্যই আমার ইন্ট ভ্যালুকে আমি স্টোর করতে পারি 2 বাইটের মধ্যে স্টোর করতে পারি, আবার 4 বাইটের মধ্যে তোমার স্টোর করতে পারি। কিন্তু ডিপেন্ড করে আমার মেশিনের আর্কিটেকচারের উপরে, যে আমার কত বিট মেশিন, আমার 16 বিট মেশিন না আমার 32 বিট মেশিন, তার উপর ডিপেন্ড করছে যে আমার ইনটাকে স্টোর করার জন্য তোমার কত বাইট স্পেস থাকবে। ওকে, এটা আমরা পরে আসবো, আমরা এই কনসেপ্টটাকে নিয়ে আমরা পরে আসবো, ডিটেলসে আসবো। আমি তোমাকে এখানে দেখাবো, আমার অনলাইন কম্পাইলার আমি তোমাকে দেখাবো যে আমার এই কম্পাইলারটা বা আমার এই মেশিনের কনফিগারেশনে আমার ইনটা কতটা স্পেস নিচ্ছে মেমোরিতে। আমরা কিন্তু বের করতে পারি স্পেসগুলোকে, যে কতটা স্পেস নিচ্ছে আমার ভেরিয়েবলটা। আমরা আসবো সেই কনসেপ্টে। তার জন্য আমরা ইউজ করি একটা অপারেটর, তার নাম হচ্ছে সাইজ অফ অপারেটর। এই সাইজ অফ অপারেটর দিয়ে আমরা কোনো ভেরিয়েবলের সাইজকে কিন্তু আমরা বের করতে পারি। ওকে, আমরা পরে আসবো এই কনসেপ্টটাতে। তো আমি এবার একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা শিখছি, আমরা কি করে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করা যায়, যে হাউ টু ডিক্লেয়ার এ ভেরিয়েবল, কি করে একটা ভেরিয়েবলকে তোমার ডিক্লেয়ার করা যায়। তো ডিক্লেয়ার করার জন্য আমরা একটা সিনট্যাক্স ফলো করি। সিনট্যাক্স মানে একটা রুলস ফলো করি, কারণ সিতে তোমার যা কিছু শিখবো আমরা তার আগে কিন্তু আর সিনট্যাক্সটাকে শিখবো, আর সিনট্যাক্স শিখে কিন্তু আমরা কাজটা করতে আমাদের সুবিধা হবে, আমাদের ভুল হবে না। তো কোনো ভেরিয়েবলকে তোমার ডিক্লেয়ার করার জন্য ফার্স্ট আমাকে স্পেসিফাই করতে হবে, আমাকে ফার্স্টই তোমার লিখতে হবে তার ডেটা টাইপ। ফার্স্ট হচ্ছে আমার ডেটা টাইপ, তারপর আমাকে একটা স্পেস দিতে হবে, আমি স্পেসটাকে বি দিয়ে দিচ্ছি, এইভাবে স্পেস বলছি এটাকে। তারপর আমাকে মেনশন করতে হবে একটা ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের নেম। ওকে, ভেরিয়েবল নেম। ওকে, ভেরিয়েবল নামের আবার দেওয়ার আবার অনেক নিয়ম আছে, আমি সেই নিয়মগুলোতে আসবো। দ্যাট ইজ আ নেমিং কনভেনশন অফ আ ভেরিয়েবল নেম। তো কি কি কনভেনশন আছে সেটা আমরা পরে আসছি, এরপরেই আসবো যে নেমিং কনভেনশন অফ এ ভেরিয়েবল। এবার ধরে নাও এই সিনট্যাক্সটা ফলো করে আমি তোমাকে বললাম যে একটা ইন্টিজার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করো, তখন তুমি কি লিখবে? কোনো ইন্টিজার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে গেলে তুমি জানো ইন্টিজার, কিন্তু কম্পাইলার কিন্তু তোমার জানে ইন্ট, কারণ ইন্ট কিন্তু একটা কিওয়ার্ড সিতে। তখন তুমি ডিক্লেয়ার করছো INT ইন্ট, একটা স্পেস দিলে, স্পেস দেওয়ার পর লিখছো হতো এ দিয়ে দিলে, তারপর তোমার কি দিচ্ছ এখানে? একটা সেমিকোলন দিচ্ছ অ্যাজ পার সিনট্যাক্স। তাহলে তোমার এখানে এটা স্পেসিফাই করছে যে এটা হচ্ছে তোমার ভেরিয়েবলটার নাম, দ্যাট ইজ আ ভেরিয়েবল নেম, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, আর ইনটা হচ্ছে তোমার ভেরিয়েবলটার টাইপ, মানে তুমি এই ভেরিয়েবলটার মধ্যে তুমি কোন টাইপের ভ্যালুকে রাখতে পারবে তাকে স্পেসিফাই করছে তোমার এই টাইপটা, দ্যাট ইজ আ ইন্ট মানে ইন্টিজার। তাই তুমি এর মধ্যে কোনো ডেসিমেল নাম্বারকে রাখতে পারবে, তুমি এর মধ্যে তুমি কোনো ডেসিমেল নাম্বার মানে তুমি ধরো তো -5কে রাখতে পারো, কারণ ডেসিমেল নাম্বার কিন্তু আমার নেগেটিভও হয়। আবার তুমি ধরো এর মধ্যে তুমি ধরো তুমি 20কে রাখতে পারো, +20কে রাখতে পারো। ওকে, তার কিন্তু একটা রেঞ্জ থাকবে, তার কিন্তু একটা সার্টেন রেঞ্জ আছে, সেই রেঞ্জের কনসেপ্টটাও আমরা আসবো আস্তে আস্তে। তাহলে আমরা ইন্টিজার কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমরা এরকম একটা এক্সাম্পল সেট করতে পারি।
আমি এটা কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমি হয়তো ডিক্লেয়ার করবো, কি লিখবো ফ্লোট, তার টাইপটাকে আমি অবশ্যই লিখবো ফ্লোট, ফ্লোটটাকে আবার কি লিখবো হয়তো তোমার লিখছি সি, তাহলে সিটা হচ্ছে আমার একটা ফ্লোটিং পয়েন্ট টাইপের ভেরিয়েবল, তাহলে সিটা হচ্ছে ভেরিয়েবলটার নাম, এই নামটা কিন্তু আমারই দেওয়া, আর এই ফ্লোটটা হচ্ছে তার টাইপ। তাহলে আমরা সি এর মধ্যে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখতে পারবো, কোনো দশমিক সংখ্যাকে রাখতে পারবো, আমি তো রাখলাম হয়তো 1.85 বা ধরো রাখলাম হয়তো তোমার ধরো সি ইজ ইকুয়াল টু 9.46 এক্সেট্রা এক্সেট্রা, দ্যাট ইজ আ ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল। আবার সিমিলারলি আমরা কোনো ক্যারেক্টার ভেরিয়েবলকে তোমার ডিক্লেয়ার করতে পারি সেম সিনট্যাক্স দিয়ে, আমি তখন তার লিখছি তোমার ধরো ক্যার দিয়ে তোমার লিখলাম হয়তো এক্স, তাহলে এক্সটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার ভেরিয়েবল যার মধ্যে আমরা কোনো সিঙ্গেল ক্যারেক্টারকে রাখতে পারি। ক্যারেক্টার মিনস কিন্তু সিঙ্গেল, আমার ক্যারেক্টার বলতে তোমার বোঝায় ধরো আমি ক্যাপিটাল এ করছি, ক্যাপিটাল এ উইদিন আ সিঙ্গেল কোট, মানে সবসময় কিন্তু কোনো ক্যারেক্টারকে তোমার রিপ্রেজেন্ট করা হয় সিঙ্গেল কোট দিয়ে, আর সবসময় তোমার সিঙ্গেল হয় ক্যারেক্টার, তুমি কিন্তু কোনো সময় বলতে পারবে না যে সিঙ্গেল কোডের মধ্যে তুমি হয়তো এ বি লিখেছো, এটা কিন্তু কোনো ক্যারেক্টার নয়, এটা কিন্তু স্ট্রিং হয়ে গেল, এটা কিন্তু কোনো ক্যারেক্টার নয়, এটা কিন্তু স্ট্রিং। ওকে, তাহলে আমাকে ক্যারেক্টারকে তোমার সবসময় আমাকে রিপ্রেজেন্ট করতে হয় সিঙ্গেল কোটেশন দিয়ে, আর কোনো স্ট্রিংকে তোমার রিপ্রেজেন্ট করতে হয় ডবল কোটেশন দিয়ে, আর কোনো নাম্বারকে কিন্তু রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু কোনো কোটেশন ব্যবহার করা হয় না, জাস্ট সিম্পলি নাম্বারটাকে আমরা লিখবো। ওকে, তাহলে আমার এই ক্যারেক্টার ভেরিয়েবলটা এক্স, তার মধ্যে আমি রাখতে পারি আইদার কোনো সিঙ্গেল ক্যারেক্টার, ফর এক্সাম্পল ধরুন আমি হয়তো স্মল এ কে স্টোর করবো, আমাকে লিখতে হবে এক্স ইজ ইকুয়াল টু স্মল এ উইদিন সিঙ্গেল ব্র্যাকেট সিঙ্গেল সিঙ্গেল ইনভার্টেড কমা। ওকে, আমি ধরুন হয়তো তোমার এক্স ইজ ইকুয়াল টু হয়তো সেমিক্লোন স্টোর করতেই পারি আমি এক্স এর মধ্যে সেমিক্লোনটাকে, তাহলে আমাকে যা কিছু স্টোর করতে হবে সব কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার হওয়া দরকার। কিন্তু যদি আমি লিখি এক্স ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের মধ্যে হয়তো 1 লিখলাম, তখন 1টাও কিন্তু ট্রিট হবে অ্যাজ আ ক্যারেক্টার। আমি এক্স এর মধ্যে ধরো রাখছি হয়তো এক্স ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের মধ্যে 0, তো সেও কিন্তু একটা ক্যারেক্টার। ওকে, তো আমরা একটা ক্যারেক্টারকে ডিক্লেয়ার করা মানে হচ্ছে যে তার মধ্যে আমরা কোনো সিঙ্গেল কিছুকে রাখতে পারবো, সেটা কোনো নাম্বার হতে পারে সিঙ্গেল, সে কিন্তু তোমার ট্রিট হবে কিন্তু অ্যাজ আ ক্যারেক্টার। ওকে, এবার এই তিনটে টাইপের ভেরিয়েবল ছাড়াও আমাদের আরো কি কি টাইপ আছে, ডেটা টাইপ কি কি আছে এই তিনটে তোমার টাইপ ছাড়া, বলো এই তিনটে টাইপ ছাড়া আমাদের আরো কি কি টাইপ আছে ডেটা টাইপ, এই তিনটে টাইপ ছাড়া আমাদের আর কি কি টাইপ আছে? স্ট্রিং, স্ট্রিং বলে কোনো টাইপ হয় না সিতে, স্ট্রিং কোনো টাইপ নয় সিতে, স্ট্রিং বলে কিন্তু কোনো ডিফাইন ইউজার ডেটা টাইপ, হ্যাঁ টেক্সচুয়াল ডেটা টাইপ না, আমি বলছি ইন্ট ক্যার আর ফ্লোট এই তিনটে ডেটা টাইপ ছাড়া আমাদের সিতে আর কি কি ডেটা টাইপ আছে, এটা আমার কোশ্চেন। ইন্ট স্যার ক্যার, ভয়েড নেই, হ্যাঁ ভয়েড, মেন কেন, মেনটা কেন আসছে তুমি বলতে পারো ভয়েড বলতে পারো, ভয়েড কিন্তু আর একটা ডেটা টাইপের মধ্যে পড়ছে ভয়েড। ওকে, ভয়েড তো না, ভয়েড বলছি একটা ডেটা টাইপ। ওকে, ভয়েড তো ধরো না ফাংশন হয়, ফাংশন ডেটা, ফাংশন কোনো ডেটা টাইপ হয় না, ফাংশন কোনদিন তোমার ডেটা টাইপ হয় না। স্যার লং ফ্লোট ডাবল এগুলো এক্স্যাক্টলি, লং ফ্লোট, ফ্লোট তো আমি বলেছি লং ডাবল, ওকে, কিন্তু সব তোমার হচ্ছে কিন্তু ডেটা টাইপ। তাহলে ভয়েড কিন্তু এটা হতে পারে ডেটা টাইপ, তোমার ডাবল হতে পারে, ডাবলের সাইজ কত, ডাবল কত বাইট স্পেস নেয় মেমোরিতে, কোন ডাবল ভেরিয়েবল বলো, ফ্লোট নেয় কত, ফ্লোট নেয় কত 4 বাইট, তার ডাবল কত নেবে 8, তার ডাবল তো তার 8 বাইট নেবে। ওকে, ডাবলটা তোমার হচ্ছে 8 বাইট। এবার তোমার জিজ্ঞেস করি যে যদি আমি কোনো একটা ভেরিয়েবলকে যদি আমি তোমার ভয়েড দিয়ে ডিক্লেয়ার করি, ভয়েড ধরো লিখলাম হয়তো ভয়েড এ, এটা মানে কি বোঝায়, এটা মানে কি বোঝায়? স্যার স্যার রিটার্ন করবে না ওটা, না, ওটা আমার ভেরিয়েবল, আমার এখানে কোনো গল্পই নেই রিটার্ন করার, আমি তো ফাংশন বলছি না, রিটার্ন তোমার করতে পারে একমাত্র ফাংশন, সি এর ফাংশন। আমি লিখেছি ভয়েড এ, তার মানে এটা বোঝায় যে দেয়ার ইজ আ অ্যাবসেন্স অফ টাইপ ফর দ্য ভেরিয়েবল এ, মানে এর কোনো টাইপকে আমি স্পেসিফাই করিনি, দ্যাট ইজ আ ভয়েড। মানে ভয়েড মিন নাথিং, ভয়েড মিনস নাথিং, মানে আমার এখানে আমি এর মধ্যে কোনো ভ্যালুকেও রাখতে পারবো না, কিছুই করতে পারবো না। তাহলে আমরা ফাংশনে কেন ব্যবহার করি ভয়েডটা, না যখন কোনো ফাংশন কিছু রিটার্ন না করে আমি তখন তাকে লিখি ভয়েড, আর যদি আমার ফাংশনটা কোনো একটা ইন্ট ভ্যালুকে রিটার্ন করে আমি তখন লিখি ইন্ট, যদি আমার ফাংশনটা কোনো একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালুকে রিটার্ন করে তখন আমি লিখি ফ্লোট, বা যখন কোনো ফাংশনটা আমার
রিটার্ন করে কোনো একটা ডাবল টাইপের ভ্যালুকে, তখন আমি লিখি ডাবল। ওকে, তাহলে আমার কিন্তু রিটার্ন টাইপ কিন্তু তোমার অ্যাকচুয়ালি ইন্ট, ক্যার, ফ্লোট, ডাবল সবই হতে পারে। ওকে, তো ভয়েডটা আমাদের কনসিডারেশনের মধ্যে আমরা আনছি না। আমরা এবার কিছু এক্সাম্পল দেখবো যে কি করে ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করা তো দেখলাম, ডিফারেন্ট টাইপের ডেটা টাইপ দিয়ে আমরা ডিক্লেয়ার করা দেখলাম। এবার দেখবো যে কি করে একটা ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। হোয়াট ইজ ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন? হোয়াট ইজ ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন? কে বলতে পারবে হোয়াট ইজ ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন? হোয়াট ইজ ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন? সো ভেরিয়েবলের মানটা যখন আগে দিয়ে দেবো আমরা কোডের মধ্যে। এক্স্যাক্ট, আমি ধরো লিখতে না হতো ইন্টিজার int a equals to 5, তাহলে আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার সময় তার মধ্যে আমি একটা ভ্যালুকে আগে থেকে দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন ফর ইন্টিজার ভেরিয়েবল। আমি যদি তোমার কনসিডার করি একটা কোনো ফ্লোটিং টাইপের কোনো একটা ভেরিয়েবল ধরুন আমি ইনিশিয়ালাইজ করবো, তোমরা ফ্লোট লিখলাম হয়তো b ইজ ইকুয়াল টু 6.5, তাহলে আমি এখন এর মধ্যে তোমার 5কে রেখেছি, আমি এখন b এর মধ্যে তোমার 6.5কে রেখেছি, দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। যদি আমি তোমার চাই ইনিশিয়ালাইজ করতে একটা কোনো ক্যারেক্টার ভেরিয়েবলকে, ক্যারেক্টার c ইকুয়ালস টু আমি তার মধ্যে হয়তো রাখছি হয়তো তোমার x কে, আমি তখন কিন্তু যখন আমি কোনো ক্যারেক্টারকে রাখছি তার জন্য কিন্তু আমাকে একটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হচ্ছে। দ্যাট ইজ সিনট্যাক্স ফর ইনিশিয়ালাইজিং আ ক্যারেক্টার ভেরিয়েবল। ওকে, তাহলে আমার এই ইনিশিয়ালাইজ করে আমার লাভ কি হয়? আমার ইনিশিয়ালাইজ করে লাভ কি হয় একটা প্রোগ্রামে? আমি তো দেখো ইন্টিজার a is equal to 5, b is equal to 6 লিখেছিলাম, তো দ্যাট ইজ মাই ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশনস। তাহলে আমি এখন চাইছি আমার এই প্রোগ্রামটা যতবার রান করব প্রত্যেকবারই কিন্তু আমাকে আউটপুট দেখাবে 11, তাই না? আমার ধরুন এখন তোমার ধরুন হেডার ফাইলটা তোমার ঠিক আছে, সব কিছু তোমার ঠিক আছে আমার প্রোগ্রামটা, কিন্তু যদি আমরা ইনিশিয়াল যদি না করতাম তাহলে কি হতো, যদি আমি ইনপুট নিতাম ইউজারের কাছ থেকে, তাহলে ইউজার তোমার যেমন ইনপুট দেবে তার উপরে আমার কোডটা রান করবে, আমাকে তেমন আউটপুট দেবে। তাহলে একবার যদি আমরা ইনিশিয়ালাইজ করে দিই আমার কোনো ভেরিয়েবলকে, তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা তোমার কিন্তু ফিক্সড হয়ে গেল। আমি তবে কিন্তু পরে আর কোনো ভ্যালু চেঞ্জ করে আমি কিন্তু আর পরে তোমার কোনো ইনপুট দিয়ে কাজ করতে পারবো না আমার প্রোগ্রামটাতে। কিন্তু যদি আমরা ভেরিয়েবলকে দিয়ে যদি তোমার ডিক্লেয়ার করে কাজ করি, তাহলে কিন্তু এই বারবার আমি কিন্তু ইনপুট দিতে পারবো, আমার সেই ভেরিয়েবলের মধ্যে কিন্তু তোমার বারবার কোনো ভ্যালুকে আমি স্টোর করতে পারবো। ওকে, দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশনস। ওকে, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল ডিক্লারেশন এন্ড ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশনস। বুঝতে পারলাম? আমি এখানে একটা শর্ট এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে একটা শর্ট এক্সাম্পল দিচ্ছি ভেরিয়েবল ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশনের। ধরুন b ইজ ইকুয়াল টু 7.9, আর ধরুন তোমার লিখছে ক্যারেক্টার c ইকুয়ালস টু সিঙ্গেল কোটেশনের মধ্যে x। ওকে, আমার তিনটে ভেরিয়েবলকে আমরা দেখো তোমার ডিক্লেয়ার করে আমরা ইনিশিয়ালাইজ করেছি, দ্যাট ইজ ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশনস। আমি এখন প্রথমে ধরুন তোমার এটাকে ডিসপ্লে করছি, তাহলে এটাকে ডিসপ্লে করতে গেলে আমি দেখো কি লিখেছি, %d। কেন লিখেছি? এটা কি মিন করে? কোন ইন্টিজার নাম্বার, ওখানে ইন্টিজার ভ্যালুকে ডিসপ্লে করার জন্য ওটা লেখা হয়েছে। তাহলে এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। কি বলা হয়? ফরম্যাট স্পেসিফায়ার বা ফরম্যাট স্ট্রিং বলতে পারো, বা ফরম্যাট স্ট্রিং বলতে পারো। তাহলে কোনো ইন্ট নাম্বারকে ডিসপ্লে করা বা ইনপুট নেওয়ার জন্য আমাকে যে ফরম্যাট স্পেসিফায়ারটাকে আমাকে স্পেসিফাই করতে হয় তার নাম হচ্ছে %d। ওকে, কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইনপুট নেওয়া বা ডিসপ্লে করতে গেলে তোমাকে যে ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে %f, তাই না? আর কোনো ক্যারেক্টার ভ্যালুকে ইনপুট নেওয়া বা ডিসপ্লে করার জন্য তোমাকে ইউজ করতে হয় %c। আমরা পরে আরো জানবো যে লং ইন্টের জন্য আমরা কি ইউজ করব, %ld ব্যবহার করব, ডাবলের জন্য আমরা কি ব্যবহার করব, বা শর্ট ইন্টের জন্য কি ব্যবহার করব, পরে আমরা আসবো সেই কনসেপ্টগুলোতে। তো এখন এই এক্সাম্পলটা দেখানোর জন্য আমরা এখন একে ডিসপ্লে করছি কি দিয়ে, %d লিখলাম। তার মানে কম্পাইলার বুঝতে পারবে যে আমার এই এটা হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল যাকে ইউজার ডিসপ্লে করতে চাইছে। তার ফরম্যাটটাকে কিন্তু আমি কিন্তু জানিয়ে দিলাম কম্পাইলারকে। আমি এবার তোমার ডিসপ্লে করব বি এর ভ্যালুকে, তাহলে বিটা আমার ফ্লোটিং পয়েন্ট টাইপের ভেরিয়েবল, তো তাকে ডিসপ্লে করতে গেলে আমাকে অবভিয়াসলি লিখতে হবে printf %f দিয়ে আমাকে ডিসপ্লে করতে হবে, তাই না? কারণ যেহেতু এটা আমার একটা ফ্লোটিং পয়েন্ট টাইপের ভেরিয়েবল, আমি তখন কি লিখছি %f দিয়ে আমি এখন ডিসপ্লে করছি বি এর ভ্যালুকে, ডিসপ্লে করলাম। আমি নেক্সট তোমার ডিসপ্লে করব কোনো ক্যারেক্টার ভ্যালুকে, এটা আমার ক্যারেক্টার সিটাকে ডিসপ্লে করব, আমি তখন এখানে লিখছি %c ফর ক্যারেক্টার। তাহলে আমি ইন্টিজার নাম্বারের জন্য কেন তোমার %d করলাম কেন? দেখো ফ্লোটের জন্য আমি তোমার f করেছি, আমার দেখো ক্যারেক্টারের জন্য আমি c করেছি, তো আমি কেন তোমার ইন্টের জন্য আমি কেন তোমার d করলাম? কেন করলাম? হোয়াই? আমার কোশ্চেনটা বুঝতে পারলে? আমি যখন ফ্লোটিং পয়েন্ট কোনো নাম্বারকে যখন ডিসপ্লে করছি তখন আমি %f করেছি,
আমি ক্যারেক্টারের জন্য তোমার সি করেছি, কিন্তু আমি ইন্ট যখন ডিসপ্লে করছি বা ইনপুট নিচ্ছি বা ডিসপ্লে করছি, ধরে নাও আমি এখানে ধরো ডিসপ্লে করছি, আমি তখন পার্সেন্টেজ ডি নিয়েছি। কেন? ফরম্যাট ডেটাটাই বলছো? ফরম্যাট স্পেসিফায়ার বলে আমি কিন্তু বলতে চাচ্ছি। হ্যাঁ বলো। ডেসিমেল নাম্বার ডেসিমেল নাম্বার বোঝাচ্ছে বলে ডি নিচ্ছি। ওকে, ডেসিমেল নাম্বার বলে আমরা ডি নিচ্ছি। তাহলে এখন যদি আমি ডিসপ্লে করেছি এ বি সি কে, আমার অ্যাকর্ডিংলি আমার কিন্তু দেখাবে ভ্যালুগুলো। আমি চাইলে একটা করে স্ল্যাশ এন কে দিয়ে আমি লাইনটাকে চেঞ্জ করে নিতে পারি, তাহলে আমাকে পরপর লাইন বাই লাইন দেখাবে আউটপুটটা। আর যদি আমি স্ল্যাশ এন না দিই তাহলে কিন্তু আমাকে নাম্বারগুলো আমাকে কি দেখাবে, আমাকে এক লাইনে আমাকে দেখাতো। আমি এখন স্ল্যাশ এন করে কি করলাম, আমি একটা এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার এখানে অ্যাড করেছি স্ল্যাশ এন, যার থ্রু দিয়ে আমরা আগের আউটপুটের পরে কিন্তু নেক্সট লাইনে আমরা নেক্সট আউটপুটটাকে প্রিন্ট করবো। সো আমাকে এখন দেখাবে 5, 7.9 আর হচ্ছে আমাকে এক্স এর ভ্যালু আমাকে ডিসপ্লে করবে আমার আউটপুট স্ক্রিনে দেখাচ্ছে আমাকে। ওকে, এবার ধরে নাও স্যার, হ্যাঁ বলছি স্যার এটা যদি আমি এন না করে স্ল্যাশ টি দিয়ে করি তাহলে ট্যাপ করে করে গ্যাপে বসবে তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমি স্ল্যাশ না করে আমি তোমার স্ল্যাশ টি করে দিলাম, আমার 3টে স্পেস গ্যাপ দিয়ে দিয়ে আমাকে দেখাবে 3টে ভ্যালু। স্ল্যাশ টি করে দিলাম, দেখো আমাকে দেখাবে, গ্যাপ দিয়ে দিয়ে আমাকে দেখাবে, দেখাচ্ছে গ্যাপ দিয়ে আমাকে দেখাচ্ছে, ট্যাব এটা করে ট্যাব দিচ্ছে, ট্যাবের স্পেসটা সরে গিয়ে আমাকে দেখাচ্ছে। এবার ধরে নাও যদি আমি পার্সেন্টেজ ডি না করে যদি আমি এখানে পার্সেন্টেজ আই করি, তাহলে কিছু ভুল করবো, আমরা কিছু ভুল করবো, আমার কি কোডটা রান করবে না রান করবে না? রান করবে স্যার, রান করবে। বাকিরা কি বলছো, রান করবে না করবে না? ডি এর পরিবর্তে আমি আই করেছি, হ্যাঁ করবে। করবে তাই তো, আমার রান করবে। দেখো তো রান করে কিনা, করছে। তাহলে আমরা ইন্টের স্পেসিফায়ার কি কি জানতে পারলাম, একটা হচ্ছে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ আই অলসো বি দ্য ভ্যালিড ফরম্যাট স্পেসিফায়ার ফর ইন্টিজার নাম্বারস। ওকে, সো আমরা এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোনো নাম্বারকে বা কোনো ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। আমরা ইনিশিয়ালাইজ করছি কিন্তু ইন দিস ওয়ে। এবার দেখবো যে একটা ভেরিয়েবলকে সিতে আমরা যখন ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তখন তাকে আমরা তার নাম দেওয়ার কিছু রুলস আছে, দ্যাট ইজ দ্য নেমিং কনভেনশন অফ আ ভেরিয়েবল ইন সি। তো কি কি নেমিং কনভেনশন আছে আমরা একটু জাস্ট দেখবো, যে নেমিং কনভেনশন অফ আ ভেরিয়েবল। আমি যেমন তেমন করে স্যার, নাম বলছি দিতে যে পারি না। হ্যাঁ পার্সেন্ট ডি যখন বলছিলেন তখন আপনি একটা কথা বলেছিলেন যে এটাকে আমরা স্ট্রিং ও বলতে পারি, তো এই হ্যাঁ, ক্ষেত্রে আমি বুঝতে পারলাম না যে স্ট্রিং ওই যে পার্সেন্ট ডি যেটা আছে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ ইন্টিজারের ক্ষেত্রে তখন বলেছিলেন যে ওটাকে আমরা স্ট্রিং ও বলতে পারি বা স্ট্রিং সামথিং একটা ওয়ার্ড ওখানটা ইউজ করেছিলেন, তো হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ স্ট্রিং এক্স্যাক্টলি। কেন বলবো আমি কি ওটা বলেছিলাম, ফরম্যাট স্ট্রিং বলেছিলাম, ফরম্যাট স্ট্রিং বা ফরম্যাট স্পেসিফায়ার, দুটো আমি ইউজ করেছিলাম। যে পার্সেন্টেজ যেটাকে আমরা আইদার বলতে পারি ফরম্যাট স্ট্রিং অথবা বলতে পারি ফরম্যাট স্পেসিফায়ার, যেটা কিছু তুমি বলতে পারো। কেন বলছি স্ট্রিং, দেখো স্ট্রিং কে লেখা হয় ডবল কোটের মধ্যে, তুমি কি পার্সেন্টেজ ডি কে তুমি কি ডবল কোট ছাড়া লিখতে পারবে? তাহলে এখানে কিন্তু না পার্সেন্টেজ স্যার। ডিটা কিন্তু তোমার একটা স্ট্রিং, হ্যাঁ এটা কিন্তু একটা ফরম্যাট স্ট্রিং। ওকে, তার জন্য তুমি আচ্ছা নামটা আচ্ছা, আর উল্লেখ তাহলে করেছো। ফ্লোটে সবই তাই, সব তাহলে ওটাও ফরম্যাট স্ট্রিং, ফ্লোট, ওটাও ফরম্যাট স্ট্রিং বলতে আচ্ছা পারো। আচ্ছা, আবার সিটা ওকে তোমার স্যার, ফরম্যাট স্ট্রিং, বুঝতে এটা যাকে format তুমি ডবল কোটের মধ্যে রাখবে সেই তোমার ফরম্যাট স্ট্রিং, সেই তোমার স্ট্রিং। ওকে স্যার, থ্যাংক ইউ। সিঙ্গেল করে রাখলে স্যার? তখন তোমার ক্যারেক্টার, তখন তোমার ক্যারেক্টার। ওকে, তখন তোমার ক্যারেক্টার হয়ে যাবে। তো এবার আমরা তোমার চলে আসবো যে নেমিং কনভেনশন অফ আ ভেরিয়েবল, খুব ভাইটাল কিন্তু পয়েন্টটা। বা বা তুমি বলতে পারো রুলস ফর নেমিং আ ভেরিয়েবল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি যে একটা কোশ্চেন ছিল, বলো। সেটা হচ্ছে যে আমি যখন ইন্ট মেন নিচ্ছি, হ্যাঁ আমি যখন ইন্টিজার নাম্বার নিচ্ছি, কিন্তু আমি জানি না যে আমার অ্যান্সারটা ফ্লোটিং এ আসবে না ইন্টিজারে আসবে, হ্যাঁ তাহলে আমি কি সেখানে ইন্টিজার নিলে আমার যদি ফ্লোটিং নাম্বারে আসে তাহলে কি সেটা আমাকে শো করবে নাকি শুধু ইন্টিজার না, ভ্যালুটাই শো করবে? এক্স্যাক্টলি তোমাকে ইন্টিজার পার্টটা তোমাকে শো করবে, তোমাকে ফ্লোটিং পয়েন্ট পার্টটা ওখান থেকে ট্রাঙ্কেট হয়ে যাবে। ফ্লোটিং পয়েন্ট পার্টটা তোমার ট্রাঙ্কেট হয়ে তোমাকে ইন্টিজার পার্টটা দেখাবে। ঠিক আছে, আচ্ছা স্যার, তখন তাহলে কিন্তু স্যার আমি প্রথমেই তো ফ্লোট, যদি আমি প্রথমেই ফ্লোট দিয়ে শুরু করি হ্যাঁ তাহলে তাহলে কোনো সমস্যাই নেই, তাহলে কোনো সমস্যাই নেই। ঠিক আছে। তো ফার্স্ট রুলস ফর নেমিং আ ভেরিয়েবল, ফার্স্ট রুলসটা হচ্ছে যে আমরা কোনো ভেরিয়েবলের নামকে বা নেম অফ দ্য ভেরিয়েবল
আমরা কোনো সময় কোনো ডিজিট দিয়ে স্টার্ট করতে পারি না। ফর এক্সাম্পল, আমি এখানে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি ইন্টিজার a ইজ ইকুয়াল টু 5। আমি ধরো তোমার লিখলাম হয়তো ভেরিয়েবল তোমার নাম দিলাম হয়তো যে 2a ইকুয়ালস টু 5, ইন্টিজার 2a ইকুয়ালস টু 5। আমি রান করছি কোডটাকে, কি দেখাচ্ছে? ইনভ্যালিড সাফিক্স a অন ইন্টিজার কনস্ট্যান্ট। ওকে, আমাকে দেখাচ্ছে। এটা মানে হচ্ছে যে আমরা কোনো ভেরিয়েবলের নামকে আমরা কোনো ডিজিট দিয়ে স্টার্ট করতে পারি না। ওকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট রুলস ফর নেমিং আ ভেরিয়েবল ইন সি। তো ফার্স্ট রুলসটা হচ্ছে যে মাস্ট নট, সি ভেরিয়েবল মাস্ট নট বিগিন উইথ আ ডিজিট। ওকে, এটা আমরা কিন্তু প্রুভ করতে পারলাম যে আমরা কোনো ডিজিট দিয়ে কোনো ভেরিয়েবল নামকে আমরা স্টার্ট করতে পারি না। নাম্বার 2 হচ্ছে আমার ভেরিয়েবলগুলো, সি এর ভেরিয়েবলগুলো তোমার কিন্তু কনসিস্ট হতে পারে কোনো ডিজিটকে নিয়ে, কোনো আলফাবেটকে নিয়ে বা কোনো স্পেশাল সিম্বলকে নিয়ে। সেই স্পেশাল সিম্বলটা তোমার কিন্তু হতে পারে তোমার কোনো আন্ডারস্কোর। তাহলে আমার কি কি থাকতে পারে একটা ভেরিয়েবল নামের মাঝখানে? না, আমার থাকতে পারে ডিজিট, কিন্তু তোমার ডিজিট দিয়ে তোমার শুরু হবে না, কিন্তু মাঝখানে কিন্তু আমার থাকতে পারে ডিজিটটা। আমার থাকতে পারে কোনো অ্যালফাবেট এ বি সি ডি, আমার কোনো অ্যালফাবেট থাকতে পারে এক্সেট্রা এক্সেট্রা। তার সঙ্গে থাকতে পারে আমার কিছু স্পেশাল সিম্বল, দ্যাট ইজ আ আন্ডারস্কোর। ওকে, আন্ডারস্কোর যেমন ধরে নাও বলতে পারি আমি যে আমি একটা ভেরিয়েবলে তোমার নাম দিলাম যে a1, a1 হচ্ছে আমার ভেরিয়েবলটার নাম। আমি এখানে তোমার a1টাকে ডিসপ্লে করেছি। ওকে, দেখো কোডটাকে রান করি, আমার দেখাচ্ছে কোনো কোনো প্রবলেম নেই। কিন্তু তা আমার আগে 1 দিলে হবে না, আগে কোনো ডিজিট দিলে হবে না, কিন্তু আমি একটা ভেরিয়েবল নামের মাঝখানে নামের মধ্যে কিন্তু আমি আফটার আলফাবেট আমি কিন্তু তোমার 1 2 3 4 যেমন নাম্বার ইউজ করতে পারি, কিন্তু কোনো স্পেস ছাড়া, কোনো স্পেস ছাড়া আমি তো ইউজ করতে পারি। বা তুমি এখানে ইউজ করতে পারো কোনো একটা আন্ডারস্কোর। তুমি দেখো a_1 করলে, a_1 করলে ধরো তুমি এখানে তোমার ডিসপ্লে করেছো a_1 কে। ওকে, দেখো কি হচ্ছে এখানে, দেখাচ্ছে ভেরি গুড, এটা কিন্তু আমার রান করে যাচ্ছে। কিন্তু a1 আমি নাম দেবো কোনো আন্ডারস্কোর ছাড়া, আমি ধরো এরপরে একটা স্পেস দিয়ে 1 দিয়ে লিখেছি পাশে 5, আমি যদি রান করাই কিন্তু আমাকে কিন্তু রান করবে না। কেন না, আমি ভেরিয়েবল নামের মাঝখানে কোথাও কোনো স্পেস দেওয়া যায় না, এটা কিন্তু ইনভ্যালিড ইন সি। আমরা তিনটে রুলস আমরা দেখলাম। প্রথম রুলসটা হচ্ছে যে আমি কোনো ভেরিয়েবলকে নাম্বার দিয়ে স্টার্ট করতে পারি না। সেকেন্ড রুলসটা হচ্ছে যে আমার ভেরিয়েবল নামের মাঝখানে আমি ভেরিয়েবলের নামটাকে তোমার আমি কনসিস্ট করতে পারি কোনো ডিজিট, কোনো অ্যালফাবেট বা কোনো স্পেশাল সিম্বল দিয়ে। ইন কেস অফ স্পেশাল সিম্বলটা হচ্ছে আমার আন্ডারস্কোর। আর আমার ভেরিয়েবল নামের মাঝখানে কিন্তু কোনো স্পেস থাকতে পারে না। ওকে, তিনটে রুলস পড়লাম। ফোর্থ রুলসটা হচ্ছে যে সিতে আমাদের কিছু কিওয়ার্ড আছে, সিতে আমাদের কিছু কিওয়ার্ড আছে, মানে কি তাকে বলা হয় রিজার্ভ ওয়ার্ড। মানে কিছু ওয়ার্ড তোমার রিজার্ভ করা আছে কম্পাইলারের মধ্যে, তো সেই রিজার্ভ ওয়ার্ডগুলোকে কিন্তু আমি কোনোভাবেই আমার ভেরিয়েবল নাম লেখার সময় আমি কিন্তু ব্যবহার করতে পারি না। যেমন ধরো নাও ইন্ট কিন্তু একটা কিওয়ার্ড, বা আমি ধরো ক্যাট দিয়ে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, সেই ক্যাটটাও কিন্তু একটা কিওয়ার্ড, বা ধরো তোমার ফ্লোটটাও কিন্তু একটা কিওয়ার্ড। ওকে, এরকম তোমার কিন্তু তোমার টোটাল তোমার 32টা কিওয়ার্ড আছে, টোটাল 32 নাম্বার অফ কিওয়ার্ড আর অ্যাভেলেবল ইন সি। এবার তুমি ধরো হয়তো এটা কোনো ভেরিয়েবল যখন তুমি ডিক্লেয়ার করছো, সেই ডিক্লেয়ার করতে গিয়ে তোমার হয়তো মনে নেই, তুমি হয়তো তোমার ডিক্লেয়ার করছো যে ইন্টিজার ইন্ট অফ ইন্ট ইজ ইকুয়াল টু 5। তাহলে তুমি ইন্টটা তোমার হচ্ছে কিওয়ার্ড, তুমি কিন্তু কিওয়ার্ডকে কোনো সময় তুমি কিন্তু অ্যাজ আ ভেরিয়েবল তুমি কিন্তু ব্যবহার করতে পারবে না। তুমি রান করো কোডটাকে, তোমাকে একটা এরর দেখাচ্ছে। আমি এখানে ইন্টটাকে ডিসপ্লে করছি, তোমার ভেরিয়েবল নামটাকে ডিসপ্লে করছি ইন্ট, আমি ধরো রান করছি কোডটাকে, দেখো কি দেখাচ্ছে, আমাকে কিন্তু এরর দেখাচ্ছে। কেন না, আমি কোনো কিওয়ার্ডকে আমি কিন্তু অ্যাজ আ ভেরিয়েবল আমি ব্যবহার করতে পারি না। ফর এক্সাম্পল তুমি ভাবো, দেখো ইফ কিন্তু একটা কিওয়ার্ড সিতে, ইফ দিয়ে আমরা কোনো কন্ডিশন চেক করতে পারি সিতে। আমরা ফর একটা লুপের একটা স্টেটমেন্ট, মানে ফর একটা কিওয়ার্ড বেসিক্যালি, হোয়াইলও একটা কিওয়ার্ড সিতে। এই প্রত্যেকটা কিওয়ার্ডে কিন্তু তার স্পেসিফিক মিনিং আছে, আর যে মিনিংগুলো কিন্তু তোমার ডিফাইন করা আছে হেডার ফাইলের মধ্যে। তার জন্য এই কিওয়ার্ডগুলোকে আমি কিন্তু অন্য কোনো পারপাসে ইউজ করতে পারি না। আমাকে কন্ডিশন চেক করতে গেলে একমাত্র আমাকে ইফটাই ব্যবহার করতে হবে, কিন্তু ইফটাকে কিন্তু আমি আর অন্য কোনো পারপাসে কিন্তু ব্যবহার করতে পারবো না। তাহলে কিন্তু কম্পাইলার তোমাকে কিন্তু তার যে মিনিংটা সে বুঝতে পারবে না। তার জন্য আমরা কোনো কিওয়ার্ডকে অ্যাজ আ ভেরিয়েবল নেম আমি কিন্তু ডিক্লেয়ার করতে পারবো না। এটা কিন্তু আমার আর একটা ভেরিয়েবলের নেমিং কনভেনশনের মধ্যে আরেকটা রুলস পড়ছে। আমি তো আগেই বললাম যে দেয়ার মাস্ট বি নো স্পেসেস অর ব্ল্যাঙ্কস ইন দ্য ভেরিয়েবল নেম। আমার ভেরিয়েবল নামের মধ্যে কোনো স্পেস থাকতে পারবে না, ঠিক আছে। আবার
সি তে আর একটা জিনিস কিন্তু খুব ফলো করে, সেটা হচ্ছে তোমার সি কিন্তু একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ ধরে নাও তুমি একটা কোনো ভ্যালুকে ডিক্লেয়ার করার সময় তুমি হয়তো লিখেছো ইন্টিজার ক্যাপিটাল এ ইকুয়ালস টু 5। তুমি যখন ডিসপ্লে করছো তুমি ধরো ডিসপ্লে করার সময় তুমি হয়তো লিখছো, তুমি হয়তো স্মল এটাকে ডিসপ্লে করছো। তোমার মনে হচ্ছে যে আমি তো এখানে এ লিখেছি, আমি তো এখানেও এ লিখেছি, তো ঠিক আছে হয়ে যাবে। কিন্তু আমি এখানে যে কেসটা ব্যবহার করেছি, আমি এখানে আপার কেস ব্যবহার করেছি, আমাকে কিন্তু ডিসপ্লে করতে হবে কিন্তু আপার কেসেই। তাহলে সি কিন্তু একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, আমরা কিন্তু তোমার ডিফারেন্ট কেস ব্যবহার করতে পারবো না। আমাকে যে কেসে আমাকে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে সেই কেসেই কিন্তু আমাকে ওটাকে তোমার ডিসপ্লে করতে হবে ভেরিয়েবলটাকে, বা তাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে স্মল এ আর ক্যাপিটাল এ কিন্তু তোমার ডিফারেন্ট মিনিং বিয়ার করে, কারণ আমরা জানি যে এই প্রত্যেকটা অ্যালফাবেট তাদের কিন্তু তোমার নিজস্ব কিছু অ্যাস্কি কোড থাকে। যেমন ক্যাপিটাল এ তার অ্যাস্কি কোড তোমার 65, আমার স্মল এ তার অ্যাস্কি কোড তোমার 97। ওকে, তো আমার এই ক্যাপিটাল এ আর স্মল এর মানে মধ্যে তোমার যে ডিফারেন্সটা অ্যাস্কি কোডের দ্যাট ইজ 32। তো ক্যাপিটাল এ কিন্তু ডিফারেন্ট, স্মল এ কিন্তু ডিফারেন্ট। ওকে, তো তার জন্য আমরা ভেরিয়েবল যখন আমরা লিখবো, তখন আমি যে কেসে আমি লিখবো ভেরিয়েবলের নামটাকে ডিক্লেয়ার করব, আমি কিন্তু সেই কেসেই কিন্তু ডিসপ্লে করার চেষ্টা করব, না হলে কিন্তু আমার প্রোগ্রামটা কম্পাইল হবে না। ওকে, তো দিস আর দ্য ডিফারেন্ট নেমিং কনভেনশন ফর দ্য ভেরিয়েবল। ওকে, আমি কিন্তু 5টা রুলসের কথা বললাম, যে 5টা রুলস কিন্তু আমাদেরকে মানে উই মাস্ট ফলো দ্য রুলস, আদারওয়াইজ উই গেট সাম কম্পাইল এরর। ওকে, আমার কিন্তু রুলসগুলো আমাকে ফলো করতে হবে। এবার তোমরা আমাকে বলবে যে আমি কিছু স্টেটমেন্ট লিখবো এখানে, সেই স্টেটমেন্টগুলো কারেক্ট কিনা তোমরা আমাকে বলবে দিস ইজ দ্য ভ্যালিড ভেরিয়েবল ডিক্লারেশন অর নট। ওকে, ফর এক্সাম্পল আমার ফার্স্ট ভেরিয়েবল ডিক্লারেশন আমি লিখছি ইন্টিজার var 1 সেমিকোলন। ইট ইজ কারেক্ট অর নট? ইট ইজ কারেক্ট অর নট? বলো, এটা কারেক্ট না এটা ভুল? ইন্টিজার var 1 এটা কারেক্ট না রং? স্যার কারেক্ট এটা কারেক্ট। কারেক্ট, সো দিস ইজ কারেক্ট। আমি ধরো লিখছি ইন্টিজার my underscore var 1, there is no space in between. Okay, so int my underscore var 1, there is no space. Okay, is this correct or not? কারেক্ট। Correct, is this correct? Okay, very good. আমি একটা স্টেটমেন্ট লিখছি, একটা ভেরিয়েবল ডিক্লারেশন লিখছি char, দেন তার নামটা লিখছি else সেমিকোলন। is this correct or not? স্যার ইনকারেক্ট। Incorrect because একটা লুপ। else কোনো লুপ Sir, নয়, এটা একটা else keyword. keyword the keyword. exactly, এই else টা হচ্ছে একটা কিওয়ার্ড। আমরা কোনো কিওয়ার্ড দিয়ে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি না। ওকে, আর একটা আমি স্টেটমেন্ট লিখবো, সেটা হচ্ছে ইন্ট, আমি লিখছি তোমার কাউন্ট count, নো স্পেস। ওকে, ইন্ট স্পেস কাউন্ট। is this valid or not invalid? স্যার ইনভ্যালিড। ইনভ্যালিড। কেন? why? কাউন্টটা একটা কিওয়ার্ড হচ্ছে। কাউন্ট কোথায় কিওয়ার্ড? কাউন্ট কোথায় কিওয়ার্ড আছে? সিতে আছে কাউন্ট বলে কোনো কিওয়ার্ড? ও না স্যার, সরি ক্যাপিটাল লিখতেই পারি আমি এখানে ক্যাপিটাল a is equal to 5 লিখে আমি যদি তোমার এখানে ডিসপ্লে করি ক্যাপিটাল a কে, দ্যাট অলসো বি দ্য ভ্যালিড। দেখো, দ্যাট অলসো বি দ্য ভ্যালিড। আসছে না? আমি তো পারছি না ইউজ করতে ক্যাপিটাল, পারছি তো। আমি ধরো এটা পরিবর্তন আমি ধরো কাউন্ট লিখলাম, কাউন্ট। ওকে, কাউন্ট লিখেছি, ইন্ট কাউন্ট ইকুয়ালস টু 5। আমি ধরো তোমার এর পরিবর্তন এখানে লিখছি কাউন্ট, আমার কিছু যায় আসবে না। এটা আমার ঠিক, এটা কারেক্ট স্টেটমেন্ট। ভেরিয়েবল তুমি আপার কেসেও লিখতে পারো, তুমি লোয়ার কেসেও লিখতে পারো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তুমি যে নামে ডিক্লেয়ার করেছো তোমাকে ডিসপ্লে করার সময় তোমাকে সেম কেস তোমাকে ফলো করতে হবে। তুমি ক্যাপিটালও তুমি লিখতে পারো, তুমি স্মলও লিখতে পারো, কেউ কিছু যায় আসে না। ঠিক আছে, বোঝা গেল? আমি যদি বলি তোমাকে যে তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছো এরকম ভাবে ইন্ট সিটা তোমার ক্যাপিটালে, তারপর তোমার ধরো OUNT তোমার স্মলে, ইজ দিস ভ্যালিড অর নট?
স্যার নট কেন? ওয়াই? নট কেন? আমি তো Small letter সিটাকে বড় হাতে দিয়েছি আর বাকিগুলোকে স্মল লেটারে দিয়েছি। হ্যাঁ দিই না, আমার কি যায় আসে? আমি তোমার এখানে যা দেবো আমি এখানে তোমার তাই লিখবো, তাহলেই তো হবে। আমি এখানে যা দেবো আমি সেখানে তাই লিখবো। দেখো কেন কেন ভ্যালিড নয়? স্যার আপার কেস ঠিক রাখতে হবে। হ্যাঁ দেখো আমি তোমার যা লিখেছি তাই তাই লিখেছি। আমি তোমাকে কি বললাম, তুমি যে নামে তুমি ডিক্লেয়ার করো, তুমি এখানে সাপ লেখো, তুমি সাপ লিখতে পারো যে ইন্ট সাপ ইজ ইকুয়াল টু 5 বা ব্যাং ইকুয়ালস টু 5, তুমি এখানে ব্যাং লিখে তোমাকে ব্যাংই লিখতে হবে ডিসপ্লে করার সময়। না স্যার বলছি ওই কাউন্টে ওইখানে আমি যদি মানে বড় হাতে লিখি আর এই ব্র্যাকেটে যদি আমি ছোট হাতে লিখি তাহলে তো আসবে না, মিসম্যাচ করবে। আমি তো সেটা আগেই বলেছি, দেখো হ্যাঁ ওটাই দেখো মিসম্যাচ করবে, তখন তোমাকে দেখাবে যেটা আনডিক্লেয়ার্ড। কারণ তুমি ডিক্লেয়ার করেছো তুমি ক্যাপিটাল COUNT আর তুমি এখানে ডিসপ্লে করছো CUNT স্মলে, তো তোমাকে দেখাচ্ছে আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল। ঠিক আছে, বোঝা গেল? দিস ইজ দ্য ভেরিয়েবল। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার ক্লিয়ার সবার কাছে? পুরো কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আর আমরা কোনো স্পেস দিতে পারবো না, মাঝখানে কোনো স্পেস দিতে পারবো না। ঠিক আছে, ভেরিয়েবল নামে মাঝখানে কোনো আমরা স্পেস দিতে পারবো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আমাকে একসঙ্গে লিখতে হবে। যদি মনে হয় যে আমার ভেরিয়েবল নামটা বড়, তখন আমরা কি করবো, একটা আন্ডারস্কোর দিয়ে দেবো মাঝখানে। তখন আমি যে ইন্ট ফার্স্ট নাম্বার, আমি যখন ফার্স্ট লিখ তোমার ফার্স্ট দিয়ে আন্ডারস্কোর দিলাম, তোমার কি লিখছি নাম্বার, লিখতেই পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এটা করবো না যে ইন্ট ফার্স্ট লেখার পর আমরা স্পেস দিয়ে লিখবো নাম্বার, এটা কিন্তু ইনভ্যালিড, কারণ স্পেস থাকবে না তো ভেরিয়েবল নামের মাঝখানে, কোনো স্পেস থাকবে না। ঠিক আছে, তো আর একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে তুমি যে টাইপের প্রোগ্রাম করবে সেই টাইপের প্রোগ্রামের সাথে সামঞ্জস্য রেখে তোমাকে ভেরিয়েবলের নামটা দেওয়া শিখতে হবে এখন থেকেই। আমি 2 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করছি, আমার ভেরিয়েবলের নামটা নিশ্চয়ই আমি একটা হয়তো তোমার নাম দিলাম যে ইন্টিজার টমি, আর ধরুন একটা তোমার নাম দিলাম হয়তো তোমার জেরি। ওকে, নিশ্চয়ই দেবো না? তাই টমি জেরির সঙ্গে কিন্তু আমার অ্যাডিশন অফ 2 নাম্বারসের কোনো সম্পর্ক নেই। আমাকে এখানে নাম দেওয়াটা উচিত, দিলে তোমার ভুল হবে না, ভুল নয় কিন্তু, তুমি দিতে পারো না তা কিন্তু বলছি না। তোমাকে নামের সাথে প্রোগ্রামটার কাজের সাথে তোমাকে সামঞ্জস্য রেখে তোমাকে ভেরিয়েবলের নাম দিতে হবে। যাই তুমি পরে তুমি যখন ওপেন করবে প্রোগ্রামটা, তোমার সেই প্রোগ্রামটা হয়তো 2 মাস পরে বা 2 বছর পরে, যাতে তুমি দেখে বুঝতে পারো যে তোমার ভেরিয়েবলের নাম দেখে যাতে তুমি বুঝতে পারো যে তোমার এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম, তার জন্য। দ্যাট ইজ ফর ডকুমেন্টিং পারপাসেস। ওকে, দ্যাট ইজ কল্ড প্রোগ্রাম ডকুমেন্টেশন। তো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা ভালো কোড করে তারা কিন্তু শুধুমাত্র কোডই করে না, তারা কিন্তু এটাও শিখতে হয় যে কেমন করে একটা প্রোগ্রামকে ডকুমেন্টিং করা হয় বা ডকুমেন্টেশন করা হয়। কারণ তুমি তো ধরো সারা জীবন তো ওখানে থাকবে না সেই কোম্পানিতে, তো তুমি যে সফটওয়্যারটাকে ডেভেলপ করেছো তোমার কোড দিয়ে, তোমার জায়গাতে হয়তো তোমার 2 বছর পরে হয়তো অন্য কোনো এমপ্লয়ি আসবে, তুমি হয়তো ভালো কোনো স্যালারি পেয়ে হয়তো অন্য কোনো শিফট করলে কোথাও, তো যে তোমার জায়গাতে আসবে, যার উপরে দায়িত্ব পড়বে সেই সফটওয়্যারটা মেনটেনেন্স করার, তো সে কেমন করে বুঝবে তোমার কোডটাকে যদি না তোমার কোডটা প্রপার ডকুমেন্টেশন করা থাকে? দ্যাট ইজ কল্ড সফটওয়্যার ডকুমেন্টেশন। ওকে, তো আমরা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যখন পড়বো 4th সেমিস্টারে, তো সেখানে তোমাদের এই সফটওয়্যার ডকুমেন্টেশন বা কোডিং স্ট্যান্ডার্ড গাইডলাইন সব পড়তে হবে। ওকে, যাই হোক, তো পরে ব্যাপার। সো আমরা অবশ্যই তোমার নাম দেবো সেখানে, আমার যখন অ্যাডিশন করবো তখন নাম দেবো নিশ্চয়ই আমি নাম্বার 1 লিখতে পারি, নাম্বার 1 কমা দিয়ে লিখবো হয়তো নাম্বার 2, আর যার মধ্যে আমি তোমার রাখবো রেজাল্টটাকে, তার নামটা তোমার দিচ্ছি হয়তো রেজাল্ট বা সাম। তাহলে কিন্তু তখন আমি বুঝতে পারবো যে এই নাম্বার 1 নাম্বার 2 আর সামটা কি পারপাসে নেওয়া হয়েছে। তাহলে এখানে তোমার সাম মানে তুমি কিন্তু বুঝতে পারছো যে আমি তার মানে এই কোডটার মধ্যে দিয়ে বা এই কোডটার হেল্প নিয়ে আমি কোনো একটা অ্যাডিশন করতে চেয়েছি। অতএব মানে আমার প্রোগ্রামের কাজের সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখে অবশ্যই কোডটার নাম দেওয়াটা দরকার। ঠিক আছে, তাহলে আমরা ভেরিয়েবলটা দেখলাম, আমরা তার ডেটা টাইপ পড়লাম, কি করে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয় দেখলাম, কি করে ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে হয় দেখলাম, আর একটা ভেরিয়েবলকে নাম দেওয়ার জন্য আমার কি কি কনসেপ্ট আছে বা তার নেমিং যে কনসেপ্ট মানে নেমিং যে কনভেনশন, তো সেটা আমরা দেখলাম কি করে ভেরিয়েবলকে নাম দেওয়া যায় বা কি করে তার আমরা কিভাবে চুজ করতে পারি। ওকে, তো এখানে আমি আরেকটা কনসেপ্ট আমি দেখাবো, সেটা হচ্ছে আর একটা সিম্পল একটা কনসেপ্ট যেটা আমরা দেখবো। আমি একটু মানে অনলাইন কম্পাইলারে চলে আসি। ওকে, আমি একটু অনলাইন কম্পাইলারে চলে আসি। আমরা কি একই লাইনে মাল্টিপল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি? একই লাইনে কি মাল্টিপল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি আমরা? ধরো আমি তোমার লিখছি, ধরো ইন্টিজার a, b, c
সেমিক্লোন, এটা কি ভ্যালিড সিতে আমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ভ্যালিড। এটা ভ্যালিড স্যার আমাদের। ভ্যালিড। ওকে, আবার আমি তোমার ধরো সেপারেটলি তোমার লিখতে পারি ইন্ট এ কমা সেমিক্লোন ইন্ট বি সেমিক্লোন ইন্ট সি সেমিক্লোন, সেটাও কিন্তু আমাদের ভ্যালিড, সেটা আমরা লিখতে পারি। ওকে, এবার তো আমার একটা কনসেপ্ট ছিল ভেরিয়েবল, আমার নেক্সট কনসেপ্টটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আমরা কনস্ট্যান্টের কনসেপ্টটা আমরা এখান থেকে দেখবো যে কনস্ট্যান্ট ইন সি বলতে কি বোঝায়, কনস্ট্যান্ট ইন সি বলতে কি বোঝায়। ওকে, তো কনস্ট্যান্ট মানে হচ্ছে যে যার ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারবো না, যার ভ্যালুকে আমরা অল্টার করতে পারবো না। ওকে, যার ভ্যালুকে আমরা অল্টার করতে পারি না, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট। তাহলে আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি যার ভ্যালুকে আমি অল্টার করতে পারবো না বা চেঞ্জ করতে পারবো না, তাকে আমি বলছি কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট কিন্তু তোমার মানে খুব সিমিলার টু দ্য ভেরিয়েবল আমাদের সিতে, কিন্তু আমি কনস্ট্যান্ট আমি যখন কোনো প্রোগ্রামকে যখন এক্সিকিউট করি, তাহলে ডিউরিং এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম আমি কিন্তু কোনো ভেরিয়েবলের ভ্যালুকে যদি চেঞ্জ করতে না পারি, দ্যাট ইজ কল্ড কনস্ট্যান্ট। যেমন ধরে নাও আমি কি করে ব্যবহার করব কোনো কনস্ট্যান্টকে, ফর এক্সাম্পল ডিফারেন্ট টাইপের কনস্ট্যান্ট হয় সিতে, ডিফারেন্ট টাইপের কনস্ট্যান্ট হয়। আমরা কি কি টাইপের কনস্ট্যান্ট হয় এবার জেনে জেনে আসি, তারপরে কনস্ট্যান্টকে নিয়ে কিভাবে ডিল করতে হয় সিতে আমরা সেটা আমরা দেখবো। কনস্ট্যান্ট ইন সি, ওকে, কনস্ট্যান্ট ইন সি। তো কি কি টাইপের কনস্ট্যান্ট তোমরা জানো, কি কি টাইপের কনস্ট্যান্ট হয়, কি কি টাইপের কনস্ট্যান্ট হয় সিতে, বলো নামগুলো বলো দেখি, ফার্স্ট নামটা কি বলতে পারবে দেখি, কি কি টাইপের কনস্ট্যান্ট হয়? স্যার ইন্টিজার টাইপ। ইন্টিজার কনস্ট্যান্ট, ইন্টিজার কনস্ট্যান্ট, ইন্টিজার মানে কনস্ট্যান্ট মানে হচ্ছে একটা ভ্যালু, সেটা আমার ইন্টিজার হতে পারে, সেটা আমার ফ্লোটিং হতে পারে, সেটা আমার ক্যারেক্টার হতে পারে, তাই না? তো ইন্টিজার কনস্ট্যান্টের এক্সাম্পল কি হবে? না তোমার লিখতে হবে 2000, একটা ইন্টিজার কনস্ট্যান্ট, তাই না? না তোমার লিখতে হবে 6000 বা 600, একটা ইন্টিজার কনস্ট্যান্ট। ওকে, বা তোমার ধরো লিখতে হবে -237, একটা ইন্টিজার কনস্ট্যান্টের এক্সাম্পল। আমি বলবো তোমার ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট বা রিয়েল কনস্ট্যান্ট, যাকেই বলা হয় ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট তার নামই হচ্ছে রিয়েল। ফ্লোটিং আর রিয়েল কিন্তু সেম, তো রিয়েল অর ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। তো আমি কোনো দশমিক দিয়ে কোনো সংখ্যা লেখা মানে তোমার ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট, তোমার ধরুন লিখলাম হয়তো সাপোজ ফর এক্সাম্পল 20.9874, বা তোমার ধরুন হয়তো লিখলাম একটা ফ্লোটিং বা একটা তোমার ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট ধরুন লিখলাম হয়তো 1.26, দ্যাট ইজ আ ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। নাম্বার 3 হচ্ছে প্রাইমারি কনস্ট্যান্ট। বলো প্রাইমারি কনস্ট্যান্ট। দেখো প্রাইমারি, আমি কিন্তু প্রাইমারি বা সেকেন্ডারি কিন্তু আমি কনসেপ্টে যাচ্ছি না, আমি তোমার জাস্ট কোর কনস্ট্যান্টের নামগুলো বলছি। ওকে, কোনটা প্রাইমারি বা কোনটা সেকেন্ডারি কিন্তু বলছি না, আমি জাস্ট নামগুলো বলছি, স্পেসিফিক্যালি নামগুলো বলছি। ওকে, থার্ড তোমার হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট। তো ক্যারেক্টার কনস্ট্যান্ট মানে কি তোমার সিঙ্গেল ক্যারেক্টার, ক্যারেক্টার কথাটা যখন মাথায় আসবে না তখন যেন মনে হয় যে ক্যারেক্টার কিন্তু মিন করে অ্যাকচুয়ালি সিঙ্গেল ক্যারেক্টার। ওকে, ক্যারেক্টার কনস্ট্যান্ট। তো ক্যারেক্টার কনস্ট্যান্টে তোমার এক্সাম্পল আমরা লিখতেই পারি যে কোনো সিঙ্গেল ক্যারেক্টার, আমি লিখতে পারি তোমার ধরে নাও সাপোজ ডবল সিঙ্গেল কোডের মধ্যে তোমার ধরে নাও ওয়াই, এটা একটা কনস্ট্যান্ট, আমাদের তোমার লিখছি ধরে নাও হয়তো এক্স, এটা একটা কনস্ট্যান্ট, বা তোমার ধরে হয়তো তোমার জিরো ক্যাপিটালে, এটা একটা কনস্ট্যান্ট, বা ধরো তোমার লিখে হয়তো তোমার এ স্মল এ, এটা একটা কনস্ট্যান্ট। তো দিস আর দ্য এক্সাম্পল অফ এ ক্যারেক্টার কনস্ট্যান্ট। নেক্সট চলে আসবে স্ট্রিং কনস্ট্যান্ট। ওকে, স্ট্রিং কনস্ট্যান্ট, স্ট্রিং কনস্ট্যান্ট কি বলতে পারি, এক্সাম্পল কি হতে পারে না, ধরো হয়তো তোমার লিখছে ধরো ডিসিএসটি ডবল কোডের মধ্যে, দ্যাট ইজ কল্ড স্ট্রিং কনস্ট্যান্ট। বা তোমার ডবল কোডের মধ্যে সি প্রোগ্রামিং, ওকে, সি প্রোগ্রামিং বা সি প্রোগ্রাম, দ্যাট ইজ আ স্ট্রিং কনস্ট্যান্ট, যার মধ্যে মাল্টিপল ক্যারেক্টার থাকতে পারে। স্ট্রিং ইজ আ কম্বিনেশন অফ ক্যারেক্টার্স বা কালেকশন অফ ক্যারেক্টার্স ইজ কল্ড স্ট্রিং। আর আমরা যখন লিখবো কোনো, যখন আমরা ডিফাইন করবো কোনো স্ট্রিং কনস্ট্যান্টকে, তখন আমাকে কিন্তু অবশ্যই তাকে এনক্লোজ করতে হবে ডবল ইনভার্টেড কমার মধ্যে। ওকে, নাম্বার হলে কোনো কমা বা কোনো ডবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমা হয় না, ক্যারেক্টারের জন্য তোমার সিঙ্গেল ইনভার্টেড কমা হয়, আর স্ট্রিং এর জন্য কিন্তু আমাদের ডবল ইনভার্টেড কমা হয়। ওকে, এছাড়া আর কি আছে, এই তো চারটে তো দেখলাম। নাম্বার 5, নাম্বার 5 তার নাম হচ্ছে অক্টাল কনস্ট্যান্ট, অক্টাল কনস্ট্যান্ট। ওকে, অক্টাল কনস্ট্যান্ট কেমন করে তুমি বুঝবে, কেমন করে বুঝবে তুমি এটা অক্টাল কনস্ট্যান্ট? অক্টালটা কিন্তু একটা ইন্টিজার নাম্বার, তাই না? অক্টাল কিন্তু ওয়ান টাইপ অফ ইন্টিজার, মানে অক্টাল ইন্টিজার বলছি আমি অ্যাকচুয়ালি। তাহলে একটা অক্টাল নাম্বার কি করে তুমি বুঝবে? ধরে নাও তোমাকে দেওয়া আছে 64, আর ধরে নাও তোমাকে দেওয়া আছে 064,
তুমি কোনটা ডেসিমেল কোনটা অক্টাল কি করে বুঝবে? বলো কি করে বুঝবে কোনটা ডেসিমেল কোনটা অক্টাল? শুধু 64 ওটা 64 অক্টাল হবে, 64 অক্টাল হবে। হ্যাঁ, না, আমার অক্টাল নাম্বার সবসময় স্টার্টস উইথ 0। অক্টাল নাম্বার স্টার্টস উইথ 0। ওকে, তাহলে এই 64টা কিন্তু আমার হচ্ছে ডেসিমেল নাম্বার, আর এটা কিন্তু হচ্ছে আমার অক্টাল নাম্বার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সিতে কিন্তু আর নেমিং কনভেনশন কিন্তু অ্যাকচুয়ালি, যে অক্টাল নাম্বারকে আমরা, বা অক্টাল নাম্বার বলছি না, কিন্তু অক্টাল কনস্ট্যান্ট বলছি অ্যাকচুয়ালি আমি। তো অক্টাল কনস্ট্যান্ট কিন্তু বোঝায় তোমার যার আগে তোমার যে নাম্বার তোমার 0 দিয়ে শুরু হচ্ছে, তোমার ধরো 012 বা তোমাদের 02 বা 04 বা 07, সব কিন্তু অক্টাল কনস্ট্যান্ট। কিন্তু যদি তুমি লেখো 247, তো দ্যাট ইজ কিন্তু ডেসিমেল কনস্ট্যান্ট বা ইন্টিজার কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি। ওকে, আর নাম্বার কেন 6, স্যার? হ্যাঁ, কেন? আমার সিতে আমার রুলস হচ্ছে যে আমাকে কোনো অক্টাল কনস্ট্যান্টকে আমাকে ডিফাইন করতে হবে দ্যাট ইজ প্রিসিডেড বাই 0। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা অক্টাল কনস্ট্যান্ট। মানে আমি কি করে চিনবো, নাহলে তুমি তোমরা চিনতে পারবো না যে কোনটা আমার ইন্ডিয়ার কনস্ট্যান্ট কোনটা আমার অক্টাল কনস্ট্যান্ট। তার জন্য তোমার সিতে তোমার একটা রুলস ফলো করা হয়, সেটা হচ্ছে যে নাম্বারটার আগে তোমার 0 দিয়ে শুরু হবে, যে নাম্বারটা, তাকে আমরা বলছি অক্টাল কনস্ট্যান্ট। আর যে নাম্বারটা আমার ধরো কিছু দিয়ে শুরু হচ্ছে না, তাকে আমি বলছি ডেসিমেল কনস্ট্যান্ট বা ইন্টিজার কনস্ট্যান্ট। সেই একই রকম ভাবে আমাদের আর একটা কনস্ট্যান্ট আছে যার নাম হচ্ছে হেক্সাডেসিমেল কনস্ট্যান্ট। হেক্সাডেসিমেল কনস্ট্যান্ট, সেই হেক্সাডেসিমেল কনস্ট্যান্টে তোমার এক্সাম্পল কি করে আমরা বুঝবো? তাহলে আমাকে বলো যে একটা হেক্সাডেসিমেল কনস্ট্যান্ট তোমার কি দিয়ে শুরু হবে? স্টার্টস উইথ, অলওয়েজ হেক্সাডেসিমেল কনস্ট্যান্ট স্টার্টস উইথ 0x। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, অক্টাল কনস্ট্যান্ট স্টার্টস উইথ 0 আর হেক্সাডেসিমেল কনস্ট্যান্ট স্টার্টস উইথ 0x। তাহলে একটা হেক্স নাম্বারকে আমি কেমন করে লিখবো সিতে? না 0x, তোমার লিখতে হবে তোমার 0x90, তাহলে এটা কিন্তু একটা হেক্স নাম্বার, এটা কিন্তু হেক্সাডেসিমেল কনস্ট্যান্ট। ওকে, দেখো তুমি যদি তুমি লেখো 90 শুধুমাত্র, তার মানে কিন্তু সেটা কিন্তু মিন করছে এটা কিন্তু ইন্টিজার নাম্বার বা একটা ডেসিমেল নাম্বার। কিন্তু 0x যখন তুমি 90 লিখবে, দ্যাট মিনস এটা কিন্তু মিন করবে একটা হেক্সাডেসিমেল কনস্ট্যান্টকে। তাহলে অক্টাল কনস্ট্যান্ট তোমার স্টার্ট হয় 0 দিয়ে, আর হেক্সাডেসিমেল তোমার কনস্ট্যান্ট তোমার শুরু হয় 0x দিয়ে। তাহলে আমরা কতগুলো কনস্ট্যান্টের কথা জানলাম সিতে? 6 রকমের কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, আমি দেখাবো কেমন করে একটা ডেসিমেল নাম্বারকে অক্টালে কনভার্ট করতে হয়, বা কেমন করে তোমার একটা ডেসিমেল নাম্বারকে তোমার হেক্সে কনভার্ট করতে হয়। আমি আজ সেই কনসেপ্টে আসবো আমরা, কিন্তু আগে আমরা প্রথমে দেখবো যে ইন্টিজার কনস্ট্যান্ট নিয়ে তো আমরা দেখলাম। ইন্টিজার কনস্ট্যান্ট আমরা দেখলাম ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট, ক্যারেক্টার কনস্ট্যান্ট, স্ট্রিং কনস্ট্যান্ট। ওকে, বা আমি তোমার ধরুন মালিক। এবার কি করে আমরা একটা কনস্ট্যান্টকে আমরা তৈরি করবো, দ্যাট ইজ দ্য ভাইটাল পয়েন্ট, যে আমরা কি করে একটা কনস্ট্যান্টকে আমরা তৈরি করব। ঠিক আছে, কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য বা কোনো কনস্ট্যান্ট ক্রিয়েট করার জন্য আমাকে যে কিওয়ার্ডটা ইউজ করতে হয়, সেই কিওয়ার্ডটার নাম কেউ বলতে পারবে? কোন কিওয়ার্ড দিয়ে আমরা কোনো কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করতে পারি? কোন কিওয়ার্ড দিয়ে আমরা কোনো কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করতে পারি, কেউ বলতে পারবে? বাই ইউজিং, না, CONST কিওয়ার্ড। আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, কোন একটা ইন্টিজার ভেরিয়েবলকে তোমার ডিক্লেয়ার করছি এই কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে। দেখো কেমন করে, বা ইউজিং এক্সাম্পল। ওকে, CONST, তারপরে নর্মাল যেমন ডিক্লারেশন থাকে আমার ভেরিয়েবলের, ইন্টিজার a ইকুয়ালস টু 10। তাহলে এখন এই এটার ভ্যালুকে কি আমরা চেঞ্জ করতে পারবো ডিউরিং এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম? পারবো? ইয়েস অর নো? না স্যার। তাকে কিন্তু আমি তোমার ডিফাইন করে দিচ্ছি কি দিয়ে, না অ্যাজ এ কনস্ট্যান্ট। কিন্তু যদি তুমি লেখো শুধুমাত্র ইন্টিজার a ইজ ইকুয়াল টু 10, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এই দুটোর মধ্যে ভ্যালুটা চেঞ্জ করতে পারবো, ওটা কিন্তু পরে আমি কিন্তু এর মানটাকে চেঞ্জ করতে পারবো, কিন্তু এই কেসে কিন্তু আমি এর মানটাকে পরে আর চেঞ্জ করতে পারবো না। এক্সাম্পল দেখো, আমি তোমার ধরো লিখছি তোমার CONST ইন্টিজার a ইকুয়ালস টু 5। ওকে, আমি এবার প্রথমে তোমার এটাকে তোমার ধরো প্রিন্ট করেছি, %i করে আমি ধরো এটাকে প্রিন্ট করেছি। আমি এখানে d করে দিলাম, %i করে দিলাম, d করে দিলাম, আমার ইন্টিজার নাম্বার, আমি তাকে প্রিন্ট করেছি, কোনো ব্যাপার না, তাকে আমি প্রিন্ট করলাম। আমি এটা রান করছি, আমাকে 5 দেখাবে, 5 দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। এবার আমি আমার এই পরের লাইনে আমি তোমার এটাকে ট্রাই করছি
যে আমি এর মানটাকে তোমার এখানে 10 করার চেষ্টা করছি জোর করে, যে এজ ইকুয়াল টু 10 করার পর আমি আবার প্রিন্টএফ করছি এর মানটাকে। আমি এর পরের লাইন তোমার আবার একটা প্রিন্টএফ লিখছি পার্সেন্টেজ ডি, আমি আবার এটাকে তোমার প্রিন্ট করছি। ওকে, আমি পাশে একটা স্ল্যাশ এন দিয়ে রাখলাম কারণ লাইনটা চেঞ্জ হয়ে আমাকে আউটপুটে দেখাবে বলে। আমি ধরুন এবার রান করছি কোডটাকে। কি বলছে? স্যার এরর আছে। কেন আসছে এররটা? আমাকে কি বলছে এররটা বুঝতে হবে তো। তাহলে যে কনস্ট্যান্ট হয় সে তোমার তো রিড অনলি হয়ে যায়। তাকে তো আমি যদি যদি তাকে আমি চেঞ্জ করতে পারতাম তাহলে তাকে আমি বলতাম রাইট অনলি, কিন্তু দেখো এটাকে আমি তোমার কনস্ট্যান্ট ডিক্লেয়ার করেছি বলে কিন্তু আমি এটাকে পরে আর চেঞ্জ করতে পারছি না। আবার চেঞ্জ তুমি এরকম ভাবে বলতে পারো যে সাপোজ ধরে নাও তুমি এ ইজ ইকুয়াল টু এ প্লাস 10 করেছো, তুমি রান করেছো, তুমি তো 10 যোগ করে তুমি চেঞ্জ করতে পারো ভ্যালুটাকে, তাই না? যে কোনো অপারেশন থ্রুতে তোমার চেঞ্জ করা যায় বা ডিরেক্ট কোনো অ্যাসাইনমেন্ট করেও চেঞ্জ করা যায়। আমি কিন্তু কোনোভাবেই কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। কিন্তু যদি আমার এটা কনস্ট্যান্ট না থাকতো, যেটা কনস্ট্যান্ট না থাকতো তাহলে কিন্তু আমার কোডটা কিন্তু দিব্যি রান করে যেত, দিব্যি কোডটা রান করে যেত। দেখো আমার এর মানটা 5, পরে আমি 5 এর সঙ্গে 10 যোগ করে আবার 15 করেছি, আমি সেই প্রিন্টটাকে আমি আবার ডিসপ্লে করেছি। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট। যে আমরা ডিউরিং এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম যাকে আমি চেঞ্জ করতে পারি দ্যাট ইজ কল ভেরিয়েবল, আর যাকে আমরা চেঞ্জ করতে পারি না দ্যাট ইজ কল কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে গেলে আমাকে একটা স্পেশাল কিওয়ার্ডকে ইউজ করতে হয় যার নাম হচ্ছে CONST। ওকে, ক্লিয়ার সবার কাছে? তোমাদের ক্লিয়ার কনসেপ্টটা? হোয়াট ইজ কনস্ট্যান্ট, হোয়াট ইজ ভেরিয়েবল? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, ভেরি গুড। হ্যাঁ স্যার। এবার আমি যে একটু আগে তোমাকে বলছিলাম যে ওই যে তোমার কোনো অক্টাল কনস্ট্যান্ট আগে তোমার 0 আসে আর কোনো হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট আগে তোমার 0x আসে, সেটা আমি একটু ক্লারিফাই করব। ঠিক আছে, এটা ফর অক্টাল কনস্ট্যান্ট আর 0xটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট। ওকে, আমি এটা প্রোগ্রাম করি। আমি তোমাকে বলি যে 24, ঠিক আছে 24, 24 আমি চেঞ্জ করি, নাম্বারটা একটু চেঞ্জ করি। তোমার বলছি ধরো নাও 42, ডেসিমেল নাম্বার, ডেসিমেল নাম্বার 42, তাকে আমি একবার কনভার্ট করব অক্টালে 8, আর আমি 42 কে আমি কনভার্ট করব হেক্সাডেসিমেলে। ওকে, বেশ। তো কিভাবে করতে হয় এটা আমরা সবাই জানি, কিন্তু সবাই জানি যে ডেসিমেলকে আমরা অক্টালে কিভাবে করি। বলো কিভাবে করি? স্যার আগে বাইনারি করে তারপরে অক্টালে করি। আগে বাইনারি করে তারপর অক্টালে করি? না স্যার এখানে তো আছে না স্যার, ডাইরেক্টলি হবে। হবে, বলো দেখি। স্যার যদি অক্টাল করতে চাই তাহলে আমাকে 42টাকে 8 দিয়ে ভাগ করে করতে হবে। তো এক্স্যাক্টলি, এটা আমরা জানি সবাই, তাই না? এটা দ্যাট ইজ কল্ড ডিভিশন মেথড, তাই না? ডিভিশন মেথড, আমরা রাইট হ্যান্ড সাইডের বেস দিয়ে আমরা নাম্বারটাকে ডিভাইড করব। ওকে, যদি বাঁ দিকে যদি আমার 10 থাকে তাহলে আমরা এখন 42 কে আমরা এখন 8 দিয়ে ডিভাইড করছি, তাই না? তাই তো করব, তাই না? তাই তো করি আমরা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 8 দিয়ে ডিভাইড করছি। 8 5 এ 40, 2 থাকছে আমার রিমাইন্ডার, আর 5 কে 8 দিয়ে ভাগ করা যায় না, মানে আমরা কি পেয়ে যাচ্ছি 52। তো আমি এখানে পেয়ে গেলাম তোমার 52 অফ 8, তাই না? অক্টালে পেয়ে গেলাম 52 অফ 8। আমি এই নাম্বারটাকে তোমার হেক্সাডেসিমাল করব। কি করব আমরা? 42 কে আমরা কি দিয়ে ভাগ করব? 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করব। তাহলে 16 ইনটু 2 মানে হচ্ছে 32, আর আমার তোমার থাকছে রিমাইন্ডার কি থাকছে 10 থাকছে। তো আমার 2 কে আর ভাগ করা যাচ্ছে না, আমি এখন তোমার এইভাবে তোমার নাম্বারটাকে নেব। তো 2 পাচ্ছি আর 10 পাচ্ছি। 10 মানে কি? হেক্স নাম্বারে 10 মানে কি? হেক্স আমার 10 কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এ দিয়ে রিপ্রেজেন্ট করি। তার মানে কি পেলাম এটাকে? তোমার পাচ্ছি এটা 2a অফ 16, তাই না? 2a অফ 16 পাচ্ছি। এবার আমার যদি একটা প্রোগ্রাম লিখতে বলে যে রাইট এ প্রোগ্রাম টু কনভার্ট আ ডেসিমাল নাম্বার ইনটু ইটস ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার অ্যান্ড ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বার, আমাকে ডেসিমাল নাম্বারকে ইনপুট নিতে হবে, সেই ডেসিমাল নাম্বারটা রেসপেক্টে আমরা তার অক্টাল নাম্বারটাকে ডিসপ্লে করব, বা আমাকে ডেসিমাল নাম্বারকে ইনপুট নিতে বললো তার রেসপেক্টে আমরা তার হেক্সাডেসিমাল নাম্বারটাকে ডিসপ্লে করব। কি করব আমরা? কিভাবে কাজটা করতে পারি?
বলো, আমি নাম্বারটা কি ইনপুট নিয়েছিলাম? না, আমি নাম্বারটা তুমি তো ধরে নিচ্ছি তোমার 42। আমি তোমার প্রথমে তোমার লিখে নিলাম ইন্টিজার a ইজ ইকুয়াল টু 42, নাম্বারটা হচ্ছে আমার 42। ওকে, আমি এবার নাম্বারটাকে অক্টালে কনভার্ট করবো আর হেক্সে কনভার্ট করবো। আমি ফার্স্টে তোমার নাম্বারটাকে অক্টালে কনভার্ট করছি, দেখো কিভাবে, কত ইজিলি দেখো কাজটা করতে পারি। দেখো আমি জাস্ট লিখছি প্রিন্টে পার্সেন্টেজ ডি না করে লিখছি পার্সেন্টেজ ও ফর কনভার্টিং দিস নাম্বার ইনটু দ্য অক্টাল নাম্বার। কি লিখলাম? পার্সেন্টেজ ও লিখেছি, কিন্তু ও এটা কিন্তু জিরো নয়, কিন্তু এটা ও লিখেছি, দিয়ে আমি এটাকে ডিসপ্লে করছি। দেখো তো কি আউটপুটটা আসে আমাদের, দেখো তো কি আসে আউটপুটে, দেখো কি আসে আমাদের, দেখো কি আসছে আউটপুটটা, কি আসছে? 52 আসছে তো 52, ঠিক আছে। এবার ধরে নাও আমি নাম্বারটাকে ধরে নাও হেক্সে কনভার্ট করবো, দেখো আমার কিন্তু এসেছিল কিন্তু 52, তাই না? এবার নাম্বারটাকে ধরে নাও আমি এখন হেক্সে কনভার্ট করবো, তাহলে আমরা কি লিখবো এখানে? তোমার পার্সেন্টেজ ও এর জায়গায় আমরা কি লিখবো? স্যার ওএক্স। হ্যাঁ, ও এক্স না, আমি এখানে লিখবো শুধুমাত্র এক্স, শুধুমাত্র এক্স। ওকে, অনলি এক্স। দেখো রান করছি কোডটাকে, দেখো কি আসছে, আসছে 2a আসছে, 2a আসছে। এবার তোমার মনে হতে পারে যে স্যার এটা তো স্যার স্মলে আসছে। আরে বাবা, তুমি তো এক্সটা তুমি তো স্মলে লিখেছো, তুমি এখানে এক্সটাকে ক্যাপিটালে দাও, তখন তোমার ক্যাপসে আসবে। দেখো রান করে এবার কোডটাকে, আসছে 2a ক্যাপিটালে। তাহলে আমরা জাস্ট ফরম্যাট স্পেসিফায়ারটাকে চেঞ্জ করে আমরা একটা নাম্বারকে অক্টালে কনভার্ট করতে পারছি, একটা নাম্বারকে আমরা হেক্সে কনভার্ট করতে পারছি, তাই তো? তাহলে আমরা ডিফারেন্ট টাইপ অফ ফরম্যাট স্পেসিফায়ার আমরা দেখলাম, পার্সেন্টেজ ডি দেখলাম, পার্সেন্টেজ এফ দেখলাম, পার্সেন্টেজ সি দেখলাম, পার্সেন্টেজ ও দেখলাম, পার্সেন্টেজ এক্স দেখলাম। ওকে, তো দিজ আর দ্য ডিফারেন্ট টাইপ অফ ফরম্যাট স্পেসিফায়ার। তো আমরা এখান থেকে কনস্ট্যান্টের কনসেপ্টটা দেখলাম, তার সঙ্গে আমরা দেখলাম ডিফারেন্ট টাইপ অফ ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? সবাই ক্লিয়ার কনসেপ্টটা? বলছি স্যার, হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার বলছি স্যার, আমি বলতে চাইছি যে হেক্সাগনের নাম্বার যদি 2a দিল, আমি এটাকে যদি পার্সেন্টেজ দিয়ে করি ডেসিমেলে, সেটাও আউটপুটে শো করবে? খুব ভালো প্রশ্ন, কিন্তু আমরা ডেসিমেল থেকে অক্টাল দেখিয়েছি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল দেখিয়েছি। এই রিভার্সটা করতে গেলে কিন্তু আমাকে লজিক দিয়ে করতে হবে, ঠিক আছে? আমাকে লজিক দিয়ে করতে হবে, আমি কিন্তু এখানে কোনো লজিক ইউজ করিনি, আমি জাস্ট ফরম্যাট স্পেসিফায়ার তোমার চেঞ্জ করে দিয়ে আমরা কাজটা করেছি। কিন্তু তুমি কেমন করে লিখবে একটা নাম্বারকে, তুমি যখন নেবে 2a, তো 2aটাকে তুমি কিভাবে লিখবে? তুমি কি ইন্টের মধ্যে তুমি রাখতে পারবে 2aটাকে? একটা ইন্ট নাম্বারের মধ্যে তুমি কি রাখতে পারবে 2aটাকে? নিশ্চয়ই রাখতে পারবে না। না। তাহলে আমাকে তার জন্য আমাকে ডিফারেন্ট লজিক ভাবতে হবে, যে লজিকের থ্রু দিয়ে আমরা একটা হেক্স নাম্বারকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারবো। তো সেটা আমরা কখন করতে পারবো? যখন আমরা অ্যারে, যখন আমাদের শেখা যখন কমপ্লিট হয়ে যাবে। তাহলে আফটার লার্নিং দ্য অ্যারে দেন আমরা এই কাজটা করতে পারবো। আমার কিন্তু কিছু লজিক ইউজ করে কাজটা আমাকে করতে হবে, ঠিক আছে? আমরা করবো, আমরা পারি করতে, কিন্তু এইভাবে করতে পারি না, ঠিক আছে? স্যার বলছি যে বাইনারিতে কনভার্ট করতে গেলে কি করব? হ্যাঁ, তারও প্রসিডিউর আছে, আমাকে তখন লজিক ইউজ করতে হবে, মানে অক্টাল করতে আমরা অক্টাল যেমন না, অক্টাল যেমন তোমার ও দিয়ে করা হয়, বা আমার হেক্সাডেসিমাল যেমন তোমার ধরো এক্স দিয়ে করা যায়, আমার কিন্তু বাইনারি করার জন্য কিন্তু কোনো বি বলে কোনো টাইপ নেই, ঠিক আছে? তো এটা আমরা করতে পারি পাইথনে, আমি দেখাবো পাইথনে সিঙ্গেল লাইনে কোড লিখে আমরা যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বারে কনভার্সন করতে পারবো পাইথনে। কারণ পাইথন কিন্তু অনেকটা ইউজার ফ্রেন্ডলি আর অনেকটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু সি কিন্তু আমাকে সেই সাপোর্টটা আমাকে প্রোভাইড করে না। ওকে, আমরা কিন্তু এখানে লজিক শিখি। তাহলে সিতে করতে গেলে কি করতে হবে? সেটা তো আমরা শিখবো, তো সেটা আমাদের শেখা তো এখন বাকি আছে অনেক কিছু না। আমাকে সিতে তোমার ওই কাজটা করতে গেলে আমাকে অ্যারের কনসেপ্ট জানতে হবে, তবে আমরা একটা ডেসিমেলকে বাইনারি করতে পারবো, একটা বাইনারিকে ডেসিমেল করতে পারবো, আমরা যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বার আমরা কনভার্সন করতে পারবো। তার জন্য আমাকে সি এর প্রপার কনসেপ্ট থাকতে হবে, আমাকে অ্যারে পর্যন্ত আমাকে শিখতে হবে, আমাকে লুপের কনসেপ্ট জানতে হবে, আমাকে কন্ডিশনাল স্টেটমেন্টের কনসেপ্ট জানতে হবে, আমাকে গো টু কনসেপ্ট জানতে হবে, তবে আমরা সেই ধরনের কাজকে আমরা করতে পারবো। ওকে, বোঝা গেল? আমরা আসবো, আমরা আসবো, কিছু বাদ থাকবে না, ঠিক আছে? কিছু বাদ থাকবে না, সব আমরা কভার করবো। তাহলে আজকে যা বললাম, কোনো কোশ্চেন্স এখান থেকে? আজকে যা বললাম তার থেকে কোনো কোশ্চেন্স? সবাই বুঝতে পেরেছো তো? ফার্স্ট বলো, সবাই বুঝতে পেরেছো কিনা?
যেগুলো পড়লাম পুরো আজকে জায়গা বুঝতে বুঝতে পেরেছো? পারি। হ্যাঁ স্যার। মানে একবারে পুরো ক্লিয়ার হয়েছে তো, না আবছা আবছা হয়েছে সেটাও বলতে হবে আমাকে। পুরো ক্লিয়ার হয়েছে না আবছা আবছা হয়েছে সেটাও বলতে হবে। না স্যার স্যার, ক্লিয়ার। আমাকে আর একটা জায়গায় ক্লিয়ার করে দেবেন? হ্যাঁ অবশ্যই, বলো। স্যার আপনি যখন ভেরিয়েবল ইনিশিয়াল তো ওটা বলেছিলেন, ওটা আমাকে একবার বলবেন? হ্যাঁ কোনটা বলো, আমি তোমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, বলো একবার তোমার কোশ্চেনটা বলো, কোশ্চেনটা বলো। ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন ওই পার্টটা আমাকে আবার একবার রিপিট করতে পারবেন? আমি এই দেখো দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। দেখো যে এক্সাম্পলটা তোমার লিখেছি, দেখো দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। ইন্টিজার a ইজ ইকুয়াল টু 42 মানে হচ্ছে আমি 42 একটা ভ্যালুকে আমি এর মধ্যে ইনিশিয়ালাইজ করছি, তাহলে এর মানটা এখন 42। তুমি যখনই তুমি ডিসপ্লে করছো এটাকে তোমাকে দেখাবে 42। তুমি যতবার কোডটাকে রান করবে ততবার তোমাকে দেখাবে 42, ঠিক আছে? আর ইনিশিয়ালাইজ করার জন্য কিন্তু তোমাকে একটা অপারেটর ইউজ করতে হয় যার নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন অপারেটর বা অ্যাসাইনমেন্ট অপারেটর, যার নাম হচ্ছে ইকুয়ালস টু, যার নাম হচ্ছে ইকুয়ালস টু। সবসময় তোমার ইনিশিয়ালাইজ হয় তোমার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে, মানে 42টা আমার ইনিশিয়ালাইজ হবে কার মধ্যে, এর মধ্যে হবে ইনিশিয়ালাইজ হবে, দেন আমি এটাকে ডিসপ্লে করলে আমাকে দেখাচ্ছে 42, দ্যাট ইজ কল্ড ইনিশিয়ালাইজেশন। আর যদি তুমি না লেখো, তুমি যদি লেখো a ইকুয়াল জাস্ট ইন্টিজার a, দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল ডিক্লারেশন, দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল ডিক্লারেশন। তাহলে দেখো আমি যদি এখন প্রিন্ট করি এটাকে আমাকে দেখাবে কি বলতো, আউটপুট কি আসবে? ইন্টিজার a প্রিন্টএফ a করেছি, আমার কি দেখাবে? এ আসবে, a আসবে, এই দেখা এ দেখাবে। কেন a দেখাবে? স্যার আসবে না, কারণ কিছু নেই তো এর মধ্যে কিছু আছে, এ তো একটা স্যার কিছুই container। আসবে না। তাহলে এ তো একটা কন্টেনার, তাহলে আমার তো কন্টেনারের মধ্যে কি আছে সেটা আমাকে দেখায়, আমার তো এর মধ্যে কোনো ভ্যালু নেই, আমাকে কি দেখাবে? আমাকে দেখাবে একটা গার্বেজ ভ্যালু দেখাবে, কি দেখাবে? একটা গার্বেজ ভ্যালু দেখাবে, ঠিক আছে? দেখো কি আসছে, দেখো বাই ডিফল্ট কি আসছে, 0 আসছে, দেখো এটা গার্বেজ ভ্যালু, 0। ঠিক আছে? কারণ আমি এর মধ্যে কিছু রাখিনি। ওকে, যাই হোক, তো আজকে আমরা এইটুকুই আজকে আমরা কমপ্লিট করলাম, এইটুকু পার্ট আমরা কমপ্লিট করলাম। তো যেটুকু শিখবো আমরা কংক্রিট শেখার চেষ্টা করবো, এটা আমার মানে ফার্স্ট থেকে টার্গেট। আর এখান থেকে তোমাদের আর কোনো কোশ্চেন্স, আর কোনো কোশ্চেন্স এখান থেকে? কথা কেটে যাচ্ছে পূজা। আমাকে একটু চ্যাট বক্সে লেখো পূজা, একটু চ্যাট বক্সে লেখো, তোমার কথাগুলো পুরো কেটে যাচ্ছে, তুমি একটু চ্যাট বক্সে আমাকে লেখো। বাকিদের কোনো কোশ্চেন? বলছি স্যার এই নোটগুলো কি আপনি ইয়েতে দিয়ে দেবেন? ক্লাসরুমে দেবো আজকে, ক্লাসরুমে? হ্যাঁ ক্লাসরুমে দেবো আজকে। ক্লাসরুমে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট ইউনিট 1 এর নোটস দেবো, ক্লাসরুমে শেয়ার করবো প্রত্যেকটা ইউনিটের নোটস, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের ইউনিট 1 এর নোটস শেয়ার করবো আজকে, ওকে? তার সঙ্গে আজকে যে ক্লাসটা হলো সেই ক্লাসের রেকর্ডিংটা তোমার পার্টিকুলার ক্লাসরুমে থাকবে, গ্রুপে থাকবে না, পার্টিকুলার ক্লাসরুমে থাকবে। পূজা লিখেছে ভয়েডের কনসেপ্টটা কি? ভয়েডটা বেসিক্যালি আমরা ইউজ করি অ্যাজ এ ডেটা টাইপ, যখন কোনো ফাংশন কিছু রিটার্ন করে না তখন আমরা লিখি ভয়েড। আর ভয়েড দিয়ে যদি কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করি তার মানে হচ্ছে যে সেই ভেরিয়েবলটার মধ্যে আমরা কোনো টাইপের ভ্যালুকে রাখতে পারবো, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড ভয়েড। স্যার ভয়ের কত বিটের হয়? ভয়েডে কোনো ও তো কোনো সাইজই নেই, ও আবার কত বিটের হবে আবার? ভয়েড মানে তো নাথিং, আচ্ছা ভয়েড মিন্স নাথিং, আচ্ছা স্যার। ওকে? আর লাস্ট আরেকটা কনসেপ্ট দেখিয়ে দিই, সেটা হচ্ছে কেমন করে আমরা কোনো ভেরিয়েবলের সাইজকে বের করতে পারি। ধরে নাও আমি এখানে চাইছি যে এটা তোমার মেমোরিতে কতবার স্পেস নিচ্ছে আমি তোমার জানবো, আমি দেখো তোমার এখানে দেখো জাস্ট লিখছি সাইজ অফ উইদিন ব্র্যাকেট আমি লিখলাম এটাকে, ওকে? তার মানে আমি তোমার এ সাইজটাকে তোমার বের করার চেষ্টা করছি। তাই এটা আমার কোন টাইপের? ইন টাইপের, তাহলে আমাকে এ সাইজ মানে তোমার ইন্টের সাইজ আমাকে দেখাবে। দেখো কি দেখাচ্ছে, দেখো কি দেখাচ্ছে, দেখো 4 দেখাচ্ছে, দেখো 4 দেখাচ্ছে, ঠিক আছে? 4 দেখাচ্ছে কিন্তু, ওকে? আবার অন্য তুমি যদি কোনো মেশিনে যদি রান করো যার তোমার 32 বিট মেশিন, তা কিন্তু তোমাকে যদি তোমার 16 বিট মেশিন হয় তোমাকে কিন্তু দেখাবে 8, তোমাকে দেখাবে 2 ইন বাইট, ওকে? তো আমার ইন্টের সাইজ তোমার 2 হয় আবার 4 হয়। ধরুন আমি ধরুন এখানে তোমার ক্যারেক্টার এ আছে, সাপোজ ক্যার এ, ওকে? আমি ধরুন তোমার সাইজ অফ এ করেছি, দেখো আমার কি দেখাচ্ছে, দেখো 1 দেখাবে, দেখো এখানে ক্ষেত্রে কি দেখাচ্ছে, দেখো 1 দেখাচ্ছে,
ওকে, ধরুন আমি তোমাকে লিখি ধরুন ফ্লোট, ফ্লোট এ, সাইজ অফ এ করেছি, দেখো দেখো কি দেখাচ্ছে আমাকে, দেখো দেখাচ্ছে 4, তাই না? তাহলে 4 বাইট। আর ধরুন আমি তোমার এখানে ধরুন লিখেছি হয়তো ডাবল, আমি ফ্লোটে পরিবর্তন করে ধরুন লিখেছি ডাবল, ধরুন ডিসপ্লে করেছি সাইজ অফ এ, দেখো আমি কি দেখাচ্ছে 8। একমাত্র ইনটাই কিন্তু ভ্যারি করে আমার মেশিন টু মেশিন, কিন্তু বাকি ডাবল বা ক্যার বা ফ্লোট কিন্তু ভ্যারি করে না, ওটা কিন্তু ফিক্স থাকে সমস্ত মেশিনের জন্য। ওকে, তাহলে আমরা বাই ইউজিং সাইজ অফ অপারেটর আমরা কিন্তু কোনো ভেরিয়েবলের সাইজকে আমরা বের করতে পারি। নট অনলি ভেরিয়েবল, আমার সেটা হতে পারতো কোনো অ্যারে, আমার হতে পারে কোনো স্ট্রাকচার, আমার হতে পারে কোনো ইউনিয়ন, আমার হতে পারে কোনো পয়েন্টার ভেরিয়েবল, আমি সবারই কিন্তু তোমার সাইজ বের করতে পারি বাই ইউজিং আর সাইজ অফ অপারেটর। আমরা পড়বো, যখন আমরা অপারেটর পড়বো তখন সেখানে আমরা সাইজ অফ অপারেটরের কাজকে আমরা আরো ডিটেইলসে দেখবো। ওকে, তো তো আমার ক্লাসটা করার পর কি মনে, হ্যাঁ একটা প্রশ্ন ছিল একটা। আমার কি প্রশ্ন? স্যার যে ফ্লোট আর ডাবলে কি সব মেশিনে একই রকম দেখাবে সাইজ? হ্যাঁ, প্রায় 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 তোমাকে 4 আর 80 তোমাকে দেখাবে, ঠিক আছে? তোমাকে 4 আর 80 দেখাবে। ওকে, তো তোমাদের কি মনে হয় যে অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাসের মধ্যে আমার ক্লাসটা করার পর অফলাইন ক্লাসের সাথে অনলাইন ক্লাসের কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছো? না স্যার, না স্যার, কোনো ডিফারেন্স নেই। কোনটা বেশি ইন্টারঅ্যাক্টিভ মনে হচ্ছে, কোনটা বেশি ইন্টারঅ্যাক্টিভ মনে হচ্ছে? স্যার অনলাইন ক্লাসে বেটার, কেননা অফলাইন ক্লাসে মানে সবার সাথে দেখা হয় আর ওখানে গল্পও হয়ে যায় পড়ার মাঝখানে, আর অনলাইন ক্লাসে মানে রেকর্ডিং পাওয়া যায় না, ওখানে রেকর্ডিং পাওয়া যায় না, এখানে রেকর্ডিং পাওয়া যায়। ওখানে বাস ভাড়া ট্রেন ভাড়া দিয়ে যেতে হয়, আসতে হয়, ঠিক আছে? এখানে সেটা হয় না, একটু নেট থাকলেই হয়, ঠিক আছে? তো এরকম অনেক সুবিধা আছে। তো এখন বর্তমান দিনে কম্পিউটার সায়েন্সের মানে মানে এমন এমন টেকনোলজি এসে গেছে যেখান থেকে আমরা ঘরে বসে আমরা অনলাইন ক্লাসে, আমাদের অ্যাকচুয়ালি তোমার কোভিডটাই শিখিয়ে দিয়ে গেছে যে কি করে অনলাইন ক্লাস করতে হয়, বা ডিফারেন্ট যে আইসিটি টুলস আমরা ব্যবহার করছি এখন বর্তমান দিনে অনলাইন ক্লাসের জন্য, কারণ পুরো বোর্ড ওয়ার্কটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, তাই না? আমরা ইভেন অফলাইনে হলে কি পসিবল ছিল যে তোমাকে একটা কোডটাকে কম্পাইল করে দেখানো এই ইনস্ট্যান্ট টপিকটা বলার সঙ্গে সঙ্গে? সম্ভব ছিল না অফলাইন হলে। ব্ল্যাক বোর্ডে সেটা সম্ভব না কোনোভাবেই, বা হোয়াইট বোর্ডে সেটা কোনো সম্ভব নয়। একমাত্র কিন্তু অনলাইনের জন্য কিন্তু এটা পসিবল। আর সব থেকে বেশি কম্পিউটার সায়েন্স তোমার যে কোনো সাবজেক্ট সব থেকে কিন্তু ভালো বোঝা যায়, বিশেষ করে প্রোগ্রামিং এর সাবজেক্টগুলো অনলাইনের থ্রু দিয়ে। ওকে, আর ইন্টারেক্টিভ বোর্ডের থ্রু দিয়ে কিন্তু আমরা জিনিসটাকে আরো ভালোভাবে করতে পারছি, যেহেতু আমাদের ইন্টারেক্টিভ বোর্ডটা আছে, যাতে আমরা বোর্ড ওয়ার্কটা করতে পারছি প্যারালি, আমরা কম্পাইলার দিয়ে আমরা কোডটাকে কম্পাইল করতে পারছি, প্লাস তার থিওরিটিক্যাল পার্টটা আমরা জানতে পারছি একসাথে। ওকে, সো এটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ আমার মনে হয় অফলাইন ক্লাসের থেকে। হ্যাঁ স্যার, কিন্তু ম্যাথ ক্লাসের জন্য অনলাইনটা ভালো লাগে না, ম্যাথটা অনলাইনে বোঝা যায় না কিছু। বেশ, আমার তো ধরো এখানে তো তোমার ম্যাথ থাকবে, নিউমেরিক্যাল থাকবে, তখন দেখবে কোনটা ভালো লাগে। আমার তো এখানে তোমার নিউমেরিক্যাল থাকবে, এখানে ম্যাথের কথা বলছি না, মানে এমনি তো ম্যাথ সাবজেক্টটা। হ্যাঁ হ্যাঁ, নরমাল। ওটা তোমার পার্সন টু পার্সন ভ্যারি করে, ওটা তোমার ক্ষেত্রে হয়তো খারাপ লাগছে, অনেকে হয়তো ভালো লাগে, তাই না? এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। ওকে, যে ম্যাথের কি সিওএস এ থাকবে? কি বলো? যে ম্যাথের কথা বললেন, মানে যে ম্যাথের কথা বললেন না কম্পিউটারে, ওটা কি সিওএস এ থাকবে? হ্যাঁ, সিএস তো থাকবে, তোমার ম্যাথ থাকবে, তারপর তোমার ধরে নাও তোমাদের আর কি আছে সিএসও ছাড়া? পাইথনে তো সিতে তোমার ম্যাথ, স্যার অ্যালগরিদমে ম্যাথ থাকবে, ডিএসএ ম্যাথ থাকবে, ঠিক আছে? ম্যাথ মানে নিউমেরিক্যাল থাকবে, ওটা কি ম্যাথ ধরতে পারো, আর কিছু না, কারণ ওটাও তোমার মানে গ্রাফ থিওরি ট্রি তো অ্যাকচুয়ালি তো ম্যাথেরই পার্ট, অ্যাকচুয়ালি ডিসক্রিট ম্যাথের পার্ট, তো ওটা কখনো ম্যাথ থাকবে, খুব ইজি একটা টাইপের এটা স্ট্রাকচারের গ্রাফার ট্রি। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাফার ট্রি, ওখানে ম্যাথ থাকবে, নিউমেরিক্যাল থাকবে। ওকে, আমরা আসবো ডিএসএ অ্যালগরিদম, আমাদের ম্যাথ থাকবে, খুব ইন্টারেস্টিং ম্যাথ, বুঝতে পারলে খুব সহজ, আর বুঝতে তো পারবে যদি ক্লাসটা ফলো করো। ওকে, চলো, ঠিক আছে, রাত্রি 11টা হয়ে গেল, প্রায় 10:55, আমরা শেষ করছি আজকে ক্লাস। ঠিক আছে, চলো, গুড নাইট। ওকে স্যার, গুড নাইট এন্ড থ্যাংক ইউ।